তোমার যে কোনো ওয়াটার বডি থেকে আমরা ওয়াটারটাকে কালেক্ট করে নিয়ে এসে ল্যাবরেটরিতে আমরা টেম্পারেচার, থার্মোমিটার আছে, টেম্পারেচার কি করে মাপা হয়? টেম্পারেচার তোমরা বলো স্টুডেন্ট, টেম্পারেচার কি করে মাপা হয়, কি দিয়ে? থার্মোমিটারের মাধ্যমে। থার্মোমিটারে মাপা হয়। ল্যাবরেটরি থার্মোমিটার আছে, ক্লিনিক্যাল থার্মোমিটার আছে। আমরা এখানে কি থার্মোমিটার ইউজ করব? আমাদের বাড়িতে যে জ্বর হলে যে থার্মোমিটার ইউজ করি সেই থার্মোমিটার ইউজ করব? একই না। বাড়িতে মনে করো জ্বর হয়েছে, যে থার্মোমিটার আমরা ইউজ করি সেই থার্মোমিটার ইউজ করব এখানে? না ম্যাম, আলাদা ল্যাবরেটরি থার্মোমিটার হয়তো আছে। হ্যাঁ, ল্যাবরেটরি থার্মোমিটার আছে। তোমরা দেখেছো ল্যাবরেটরি থার্মোমিটার? হ্যাঁ ম্যাম, দেখেছি। ভেরি গুড। তো ল্যাবরেটরি থার্মোমিটারে আমরা জলে অলওয়েজ আমরা জলের মধ্যে ল্যাবরেটরি থার্মোমিটারটা ইনসার্ট করে রাখি। ওয়াটার ওখান থেকে ডাইরেক্ট টেম্পারেচার পেয়ে যায়। কেননা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমস যারা আছে তাদের অ্যাক্টিভিটি ডিপেন্ড করে, তারা কিভাবে রিয়াকশন করবে, তাদের অ্যাক্টিভিটিটা ওয়ান অফ দ্য মেজর ক্রাইটেরিয়া ইজ দ্য টেম্পারেচার। টেম্পারেচার বেড়ে গেলে কিন্তু ব্যাকটেরিয়ার অ্যাক্টিভিটি বেড়ে যায় একটা সার্টেন রেঞ্জের পর, আবার টেম্পারেচার কমে গেলে ব্যাকটেরিয়ার অ্যাক্টিভিটি কমে যায় একটা সার্টেন রেঞ্জ অবধি। আবার টেম্পারেচার যদি খুব বেড়ে যায় তখন ব্যাকটেরিয়াগুলো মরে যায়। তো এই টেম্পারেচার ভেরিয়েশনের জন্য, টেম্পারেচার কম বেশি হওয়ার জন্য কিন্তু ব্যাকটেরিয়াল অ্যাকশন বা তোমার বায়োলজিক্যাল যে প্যারামিটারগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। সো আমাকে প্রথমেই টেম্পারেচারটা মেপে নিতে হবে ওয়াটার স্যাম্পলের। টেম্পারেচার আমরা কি, টেম্পারেচার ইজ নাথিং, এটা জাস্ট একটা সিম্পল ওভারভিউ দেওয়া আছে। টেম্পারেচার ইজ দ্য মেজার অফ থার্মাল কন্ডিশন অফ দ্য ওয়াটার। ওয়াটারের মধ্যে কতটা মানে হিট আছে সেটাকে আমরা মাপছি টেম্পারেচার দিয়ে। এক্ষুনি আমি বললাম টেম্পারেচার কেন মাপি, বিকজ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি বা মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, যারা মাইক্রোবস রয়েছে, বায়োলজিক্যাল ব্যাকটেরিয়া রয়েছে, তাদের অ্যাক্টিভিটি কিন্তু টেম্পারেচারের ওপর ভীষণ রকমভাবে ডিপেন্ড করে। ইট ইনফ্লুয়েন্সেস দ্য ডিও, ডিজলভ অক্সিজেনও কিন্তু টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হতে থাকে। টেম্পারেচার কম বেশি হলে ডিও লেভেল, ডিজলভ অক্সিজেন লেভেল চেঞ্জ হতে থাকে। ডিজলভ অক্সিজেন যদি চেঞ্জ হতে থাকে তাহলে কিন্তু যারা তোমার মনে করো অ্যাকুয়াটিক লাইফ, যারা জলে বাস করে, যেসব উদ্ভিদ বা প্রাণী, তাদের ক্ষেত্রে কিন্তু রেসপিরেশনের প্রবলেম হয়ে যায়। কারণ তারা এই ডিজলভ অক্সিজেন, যে অক্সিজেনটা ডিজলভ হয়ে রয়েছে জলের মধ্যে, সেই অক্সিজেন নিয়েই তারা কিন্তু রেসপিরেশন করে, তারা কিন্তু শ্বাস প্রশ্বাস নেয়, তারা বেঁচে থাকে। তো দ্যাটস ওয়াই যদি এবার ডিজলভ অক্সিজেনটাই কম বেশি হতে থাকে, চেঞ্জ হতে থাকে, তাহলে কিন্তু অ্যাকুয়াটিক লাইফের মেটাবলিজমও তারা কিন্তু তাদের কিন্তু এফেক্ট করবে। তাহলে অ্যাকুয়াটিক ইকোসিস্টেম কিন্তু হ্যাম্পার হবে। তাহলে টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে কিন্তু অ্যাকুয়াটিক ইকোসিস্টেম পুরো হ্যাম্পার হয়ে যাচ্ছে বা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, যদি মনে করো ডিও লেভেল কম বেশি হয়ে যায়। কিভাবে আমরা মেজার করি? থার্মোমিটার দিয়ে। এখন কিন্তু অনেক ডিজিটাল থার্মোমিটার প্রোব চলে এসছে, আমরা জাস্ট জলের মধ্যে চুপিয়ে রাখবো আর ওখানে ডিজিটাল ডিসপ্লে হয়ে যাবে কত টেম্পারেচার অফ দ্য ওয়াটার। টার্বিডিটি ইজ দ্য ক্লাউডিনেস, কতটা তোমার এইটা আর আমি সেরকম ভাবে বলছি না টেম্পারেচারটা, আমরা জাস্ট থার্মোমিটার ইনসার্ট করে আমরা টেম্পারেচার মেপে নেব। নাও ক্লাউডিনেস, টার্বিডিটি হচ্ছে কতটা ঘোলাটে, জলটা ঘোলাটে কতটা, তার সেটা ডিপেন্ড করছে কতটা সাসপেন্ডেড সলিড আছে, মানে যে সলিডগুলো, পার্টিকেলসগুলো খুবই স্মল ইন ওয়েট, খুব খুব ওজন খুব কম বা তাদের ওয়েট খুব কম, তারা ভেসে বেড়াচ্ছে ইন দ্য ওয়াটার বডির মধ্যে ভেসে বেড়াচ্ছে। হ্যাঁ, এরা কোথা থেকে আসে? এরা হচ্ছে মাইক্রো অর্গানিজমস থেকে আসে, অর্গানিক ম্যাটার, ক্লে, সিল্ট থেকে আসে। অনেক বেশি যদি ঘোলাটে হয় জলটা পরিষ্কার নয়, জল ঘোলাটে, তার মানে কি? এটা পলিউটেড ওয়াটার। অ্যান্ড রিডিউসেস দ্য লাইট পেনিট্রেশন। যদি খুব ঘোলাটে হয়ে যায় তাহলে কিন্তু ফটোসিনথেসিস, জলের মধ্যে যেরকম উদ্ভিদ, জলজ উদ্ভিদ যেগুলো আছে, যেরকম তোমার অ্যালগি যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু ফটোসিনথেসিস করে তারা বেঁচে থাকে। ফটোসিনথেসিস করতে পারবে না, বিকজ যদি জল ঘোলাটে হয়, লাইট রেজ, সূর্যের রশ্মি বেশি দূর অবধি পৌঁছতে পারবে না। মেজারমেন্ট কিভাবে আমরা করি? নেফ্লোমিটার দিয়ে আমরা টার্বিডিটি মেজার করি। নেফ্লোমিটার বলে একটা যন্ত্র আছে, সেই দিয়ে টার্বিডিটি মেজার করি। ওর ইউনিট হচ্ছে NTU, নেফ্লোমিটার টার্বিডিটি ইউনিট। NTU হচ্ছে তার টার্বিডিটি ওয়াটারের মেজার। আমরা যেটা করব এইখানে, এই প্যারামিটার যেগুলো মাপবো,
এই ওয়ার্কশপটাতে, সেইগুলো হচ্ছে কি, আচ্ছা ওইগুলো মাপবো, টিডিএস তো মাপবো। আমরা যে কেমিক্যাল প্যারামিটার্সে চলে এসো এবারে। কেমিক্যাল প্যারামিটার্স মানে এর মধ্যে যে আয়নিক কম্পোজিশন আছে বা কোনো কেমিক্যাল এর মধ্যে আছে কিনা, কোনো জাস্ট অ্যাপিয়ারেন্স দেখে বা ফিজিক্যাল প্যারামিটার নয়, যেগুলো তোমার রিয়াকশন করে, রিয়াক্টিভ স্পিসিস আছে কিনা সেইগুলো আমরা কিন্তু ডিটারমাইন করব বাই দ্য কেমিক্যাল প্যারামিটার্স অ্যানালিসিস। কি কি এর মধ্যে আছে? এর মধ্যে আছে পিএইচ ডিটারমাইন করব, কন্ডাক্টিভিটি ডিটারমাইন করব, টিডিএস মানে টোটাল ডিজলভ সলিড ডিটারমাইন করব, হার্ডনেস করব, অ্যালকালাইনটি করব, আর ক্লোরাইড করব। ক্লোরাইডটা এখানে লেখা নেই, যাই হোক ক্লোরাইডটাও আমরা করব। চলে এসো পিএইচ। কিভাবে আমরা পিএইচ মাপবো? আমরা লাস্ট দিন, আগের দিনের ক্লাসে আমরা দেখেছি পিএইচ অফ সয়েল। পিএইচ হচ্ছে কিছুই না, তোমরা নিজেরাই বলেছিলে পিএইচ হচ্ছে একটা স্কেল যেটা কিনা অ্যাসিডিটি আর অ্যালকালাইনিটি অফ ওয়াটার মেজার করে। স্কেলটা রেঞ্জ হচ্ছে ফ্রম 0 to 14। আমরা এটাও জানি পিএইচ 7 মানে নিউট্রাল, পিএইচ লেস দ্যান 7 মানে অ্যাসিডিক, পিএইচ গ্রেটার দ্যান 7 মানে অ্যালকালাইন। কি দিয়ে আমরা মেজার করি? আমরা মেজার করি পিএইচটা পিএইচ মিটার দিয়ে। পিএইচ মিটার দিয়ে আমরা কিভাবে মেজার করব সেটা আমরা নেক্সট দিন দেখাবো তোমাদের। আমরা জাস্ট একটু এখানে দেখিয়ে নিই, পিএইচটা সম্বন্ধে একটুখানি বলে নিই। এই পিএইচ এর পিডিএফটা আমি খুলছি। দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে, আমরা কি করব? আমরা পিএইচ ভ্যালু অফ এ গিভেন স্যাম্পল অফ ওয়াটার, আমরা যে কোনো তোমরা স্যাম্পল নিয়ে আসতে পারো। কালকে আমরা যাচ্ছি, তোমরা ওয়াটার স্যাম্পল কালেক্ট করে নিয়ে আসতে পারো, প্লাস্টিকের বটলে করে কালেক্ট করে নিয়ে আসতে পারো। নিয়ে আমরা এখানে পিএইচ মাপবো বা বাকি সব যে প্যারামিটারগুলো আমরা সেগুলো মেপে তোমাদের সামনে দেখাবো। পিএইচ অফ এ গিভেন কিভাবে আমরা মাপি? আমরা এটা খুব ভালো করেই জানি, পিএইচটা কিছুই না, পিএইচটা একটা ইলাবোরেটরি দেওয়া আছে। কিভাবে আমরা কন্ডাক্ট করব, কেমিক্যাল অ্যানালিসিস করবো, এটা কিন্তু কোনো কিট দিয়ে হবে না। এটা আমরা পিএইচ মিটার আছে, যেখানে সেন্সার প্রোব দেওয়া আছে, যে সেন্সার প্রোব কিনা ইলেকট্রোড যেটাকে বলি আমরা, যারা কেমিস্ট্রি পড়ো তারা খুব ভালো করেই জানো, ইলেকট্রোড যেগুলো বলি তারা কিন্তু এইচ প্লাস আয়নটাকে সেন্স করবে, এইচ প্লাস আয়নটাকে সেন্স করবে, ওইটাকে বলা হয় পিএইচ অফ এ সলিউশন। এই দেখো এই ফর্মুলাটা রয়েছে পিএইচ এর ফর্মুলা যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। পিএইচ এর ফর্মুলা হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস আয়ন। তার মানে এইচ প্লাস আয়ন, হাইড্রোজেন আয়ন কতটা আছে সলিউশনটার মধ্যে, তার উপর ডিপেন্ড করে কিন্তু পিএইচটা নির্ধারিত হয়। পিএইচ রেঞ্জে আমরা জানি এটা 0 to 14 এর পিএইচ স্কেল। পিএইচ অফ পিওর ওয়াটার, পিএইচ অফ পিওর ওয়াটার কত? পিএইচ অফ পিওর ওয়াটারের মধ্যে কিন্তু যতগুলো অ্যামাউন্টে, যতগুলো পরিমাণ এইচ প্লাস আয়ন থাকে, ঠিক ততগুলো পরিমাণেই কিন্তু ওইচ মাইনাস আয়ন থাকে। এইচ প্লাস আয়ন আর ওইচ মাইনাস ঠিক একই পরিমাণে থাকে, আর সেটা হচ্ছে কিনা 7। সেটা হচ্ছে পিএইচ হচ্ছে 7 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচারটা কিন্তু অতি অবশ্যই আমাদের মেনশন করতে হবে। টেম্পারেচার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার ইজ দ্য 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়াটারের পিএইচ হচ্ছে নিয়ারলি 7। ইন দ্য সেম ওয়ে যদি পিএইচটা মাইনাস লগ অফ এইচ প্লাস আয়ন হয়, তাহলে পিওএইচটা হবে কি বলো? পিওএইচটা হবে মাইনাস লগ অফ ওএইচ মাইনাস আয়ন। ঠিক একইভাবে আমরা দেখতে পাই কি, কোনো একটা ইকুয়েশন মানে জলের ক্ষেত্রে আমরা যদি দেখি, পিএইচ প্লাস পিওএইচ অলওয়েজ, পিএইচ প্লাস পিওএইচ অলওয়েজ কিন্তু 14 হয় অ্যাট রুম টেম্পারেচার। এটা হচ্ছে নর্মাল প্রিন্সিপাল অফ পিএইচ। পিএইচ আমরা কি মাপি? তার মানে এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে পিএইচ মাপতে গেলে আমাদের একটা ইনস্ট্রুমেন্ট দরকার। সেই ইনস্ট্রুমেন্টটা হাইড্রোজেনের কনসেন্ট্রেশন সলিউশনের মধ্যে বা যে স্যাম্পলটা নিয়েছো সেই স্যাম্পলের মধ্যে হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা মাপবে। প্রসিডিওর আমরা আর কি সেরকম ভাবে স্যাম্পল 1 স্যাম্পল 2 মনে করো এরকম তোমরা যদি স্যাম্পল নিয়ে আসো, তার উপরে নাম্বার লেখা থাকবে S1, S2, S3, S4, এইভাবে স্যাম্পলের বটলের গায়ে যদি নাম্বার লিখে রাখো। আমরা পিএইচ মিটারের মনে করো এরকম প্রোব আছে, এরকম ইলেকট্রোড আছে, ইলেকট্রোডটা যদি আমি সলিউশনটার মধ্যে চুবাই, এই সলিউশনের মধ্যে চুবাই, তাহলে ইলেকট্রোডটা কানেক্ট করা আছে, এই ইলেকট্রোডটা কানেক্ট করা আছে তোমার একটা পিএইচ মিটারে।
এখান থেকে সে একটা ডিসপ্লে বোর্ডে, এখানে ডিসপ্লে বোর্ড আছে, ডিসপ্লে বোর্ডে রিডিং দিয়ে দেবে এখানটাতে। মনে করে দিয়ে দিল 4.8, এখানে বলে দিল এখানে ডিজিটাল ডিসপ্লেতে 4.8 লিখে দিল। তার মানে আমরা বুঝতে পারবো এই সলিউশনটা পিএইচ হচ্ছে 4.8। আমরা কালকে পিএইচ মিটার দিয়ে সলিউশন পিএইচ যে কোনো স্যাম্পলের আমরা পিএইচ ভ্যালু বের করতে পারবো। আর আলটিমেটলি আমরা বলতে পারবো যে ওয়েদার দ্য স্যাম্পল ইজ অ্যাসিডিক অর নট। যদি অ্যাসিডিক হয় তাহলে তার কি প্রিকশন নেওয়া দরকার, যদি বেসিক হয় তাহলে তার কি প্রিকশন নেওয়া দরকার, আমরা সেটা সাজেস্টও করতে পারবো। অ্যান্ড দিস ইজ কল্ড ওয়ান অফ দ্য প্যারামিটার ফর ওয়াটার ম্যানেজমেন্ট। ওয়াটারকে ঠিক ওয়াইজলি ম্যানেজ করার জন্য এটা একটা প্যারামিটার। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, ফাইন। চলো আমরা আবার চলে আসি প্রেজেন্টেশনে। সেইভাবে আমরা পিএইচটাকে মাপবো। আমরা কালকে এটা দেখাবো তোমাদের সামনে। কাম টু দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি মানে হচ্ছে কত তাড়াতাড়ি ওয়াটার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। আদৌ ওয়াটারটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, হ্যাঁ কি না বলো তো? ওয়াটার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে? হ্যাঁ ম্যাম, পারে। পারে। একটা এক্সাম্পল হ্যাঁ বলো তো, ওয়াটার যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে তার একটা এক্সাম্পল বলতে পারবে? ম্যাম, ভেজা হাতে যদি আমরা সুইচ ধরি তাহলে আমরা শক মানে শক ইলেকট্রিক খাবে, শক খাবো। একদম। ভিজে হাতে যদি আমরা ইলেকট্রিক সুইচ ধরি তাহলে আমরা ইলেকট্রিক শক খাবো। আবার কেউ মনে করো সমুদ্রে বেড়াতে গেছে, দীঘা বেড়াতে গেছে, দীঘা থেকে ভালো করে সমুদ্রে স্নান টান করে এসে ওই সমুদ্রের জল হাতে লেগে আছে, সেই ভিজা হাতে সুইচ বোর্ডে হাত দিল, সে কি ধরনের শক খাবে? আর কেউ একজন ঘরে রয়েছে, ঘরে ভেজা হাতে সুইচ বোর্ডে হাত দিল, আর একজন সমুদ্র থেকে স্নান করে এসে ওই ভেজা হাতে সুইচ বোর্ডে হাত দিল, কে শকটা বেশি খাবে? ম্যাম, যে সমুদ্র থেকে এসে সে বেশি শক খাবে। ভেরি গুড। কেন খাবে? কারণ তার মধ্যে মানে সমুদ্রের জলে যেহেতু লবণ থাকছে NaCl, ওটা আয়ন গুলো আমাদের মধ্যে মানে Na প্লাস আর Cl মাইনাসটা বেশি থাকবে। এবার বেশি, যত বেশি আয়ন তত বেশি ইলেকট্রিক মানে কি বলবো যাতায়াত করবে। ভেরি গুড। তার মানে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কিন্তু ডিপেন্ড করে কতগুলো আয়ন আছে, নাম্বার অফ আয়ন্স, আর তাদের মোবিলিটির উপরে তারা কত নাম্বার অফ আয়ন্স যেগুলো রয়েছে। যদি বেশি পরিমাণে আয়ন থাকে জলের মধ্যে তার কিন্তু কন্ডাক্টিভিটি বেশি হবে, আর সেই জলে কিন্তু ইলেকট্রিক শক খাওয়ার প্রবণতা অনেক বেশি হবে। বিকজ সমুদ্রের জলে প্রচুর পরিমাণে লবণ থাকে, শুধু NaCl নয়, অনেক ধরনের লবণ থাকে, MgCl2, বেরিয়াম ক্লোরাইড, মানে সলিউবল সল্ট, বেরিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট, ক্যালসিয়াম সালফেট, প্রচুর প্রচুর ধরনের ডিজলভ সল্ট থাকে। আর সেই সব আয়নগুলো কিন্তু আমার ওই জল হাতে লেগে আছে, ওইটা দিয়ে যেই ইলেকট্রিক্যাল হাত দিচ্ছি সব আয়নগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে থাকছে। আর সমুদ্রে, তাই জন্য সমুদ্রের জলে হাত দিয়ে যদি আমরা সুইচ বোর্ডে হাত দিই তাহলে আমরা অনেক বেশি পরিমাণে শক খাবো, কেননা তার মধ্যে অনেক আয়ন রয়েছে। এটা কেন করি আমরা? কেন ইলেকট্রিসিটি আমরা ডিটারমাইন করি? ইলেকট্রিসিটি ডিটারমাইন করি আমাদের যার যদি কন্ডাক্টিভিটি বেশি হয় তার মানে আমরা বলতে পারবো যে এর মধ্যে সলিউবল সল্ট অনেক বেশি আছে। সলিউবল সল্ট কি করে? সলিউবল সল্ট স্যালিনিটি করে। সমুদ্রের জল তো অনেক বেশি লবণাক্ত, অনেক বেশি সল্টি খেতে। তো মুখে ঢুকে গেলে সমুদ্রের জল দেখবে, স্নান করতে গিয়ে মুখে যদি ঢুকে যায় সমুদ্রের জল দেখবে প্রচন্ড সল্টি, একদম নোনতা, সল্টি। সো দিস ইজ কল্ড অ্যাজ আ স্যালিনিটি। তো স্যালিনিটি, যত বেশি আয়ন থাকবে তত বেশি স্যালিনিটি হবে। তাহলে স্যালিনিটি মেজার করার জন্য আমরা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ব্যবহার করি, কন্ডাক্টিভিটি এই টেস্টটা করি। এর জন্য কি দরকার হয়? এর জন্য দরকার হয় কন্ডাক্টিভিটি মিটার। আর এর জন্য কন্ডাক্টিভিটি মিটার দরকার হয়, আমরা ইউনিট জানি, মাইক্রোসিমেন্স পার সেন্টিমিটার অর মিলিসিমেন্স পার সেন্টিমিটার ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। চলো আমরা আবার দেখি কন্ডাক্টিভিটিটা এখানে কিভাবে আমরা কন্ডাক্ট করব। আচ্ছা, এখানে একটু প্রিন্সিপাল দেওয়া আছে, তোমরা তোমাদের নলেজের জন্য এত ডিটেলে যাওয়ার দরকার নেই, আমরা তো সে টেস্টিংটা শুধু করব। আচ্ছা, এইখানে খুব ইলাবোরেটলি দেওয়া আছে, এই দেখো যত বেশি আয়ন তত বেশি কন্ডাকশন বেশি হয়,
আমরা কিন্তু শুধু কন্ডাক্টিভিটি মিটার দিয়ে টেস্টগুলো করব। এইটা কিন্তু টাইট্রিমেট্রিক মেথড দেওয়া হয়েছে, এই টেস্টটা আমরা করব না। যেরকম ভাবে আমরা পিএইচ মিটারে পিএইচ ভ্যালু মেপেছিলাম, ঠিক সেরকম ভাবে ওই প্রোব দিয়ে ওই সেন্সর যে মেটেরিয়ালটা থাকবে, সেন্সর ইলেকট্রোড দিয়ে আমরা কিন্তু কন্ডাক্টিভিটিও আমরা মেজার করব। এইটা অনেক ইলাবোরেট মেথড দেওয়া আছে, আমরা ইউজ করব না, এই মেথডেই করব। এখানে কি করব, এখানে আমরা পিএইচ মিটার নিয়েছিলাম, এই জায়গাতে আমরা কন্ডাক্টিভিটি মিটার নেব, এই জায়গাতে আমরা কন্ডাক্টিভিটি মিটার নেব। একই প্রসেস, একই প্রসিডিওর, বাট দ্য রিডিং উইল বি ডিফারেন্ট। তোমরা এই স্যাম্পল, যে স্যাম্পল 1 2 3 4 5 যে স্যাম্পলে নিয়ে আসো না কেন, সেই স্যাম্পলের আমরা কিন্তু কন্ডাক্টিভিটিও ডিটারমাইন করতে পারবো। ওকে, চলো নেক্সট হয়ে গেল আমাদের পিএইচ হলো, কন্ডাক্টেন্স হলো। এরপর আমরা যেটা মাপবো টিডিএস। টিডিএসও একই জিনিস, একদম এক জিনিস, ওই রকম ভাবে আমরা একটা বিকারে সলিউশন নেব। টিডিএস হচ্ছে কনসেন্ট্রেশন অফ ডিজলভ সাবস্টেন্সেস। ডিজলভ কতটা সাবস্টেন্স রয়েছে সেটা বোঝায়, ইট ইন্ডিকেটস কতটা মিনারেল সল্ট কন্টেন্ট আছে সেটা বোঝা যায়। টোটাল ডিজলভ সলিডস, ওটা অনেকটা তোমার কন্ডাক্টিভিটি মিটার যে ইউজ করি সেই রকমই দেখতে। ওটা টিডিএস মিটার বলা হয়, ওগুলোকে টিডিএস মিটার বলা হয়। তাহলে এখানে আমাদের টিডিএস মিটার লাগবে, ইউনিটটা শুধু ডিফারেন্ট, এটা এমজি পার লিটার আর পিপিএম। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিপিএম? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিপিএম বলো কেউ? পার্টস পার মিটার। পার্টস পার মিলিগ্রাম। মিলিগ্রাম না, হলো না। দেন অন্য মিটার। কেউ? পার্টস পার, বলো বলো। মিটার। এম তো পিপিএম parts per mole, মিটার। হচ্ছে না। parts per mole, নো নো নো, পার্টস পার মিলিয়ন। 1 মিলিয়নের মধ্যে 1 মিলিয়ন যদি গ্রামে ধরি, তাহলে 1 মিলিয়ন গ্রামের মধ্যে কত গ্রাম তোমার ডিজলভ সলিড আছে। So the full form of ppm is parts per million. Okay, parts per million. TDS মিটার আমি সেরকম ভাবে দেখাচ্ছি না, বিকজ ওই একই ভাবে একই টিডিএস মিটার আমরা ওখানে গিয়ে তোমাদের ডেমনস্ট্রেট করে দেবো। জাস্ট তোমরা S1 S2 S3 স্যাম্পল নিয়ে আসবে, স্যাম্পল নিয়ে এসে আমরা যে তোমার ইলেকট্রোড ইনসার্ট করে আমরা টিডিএসটা কত ডিজলভ সলিড আছে আমরা সেটাকে ভ্যালু পেয়ে যাব। নাও কাম টু দ্য হার্ডনেস অফ ওয়াটার। হার্ডনেস কি করে? হার্ডনেস, হার্ড ওয়াটার মানে কি? আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় বলতে শুনেছি জলে খুব খরতা আছে, মানে কি বলে হার্ডনেসটাকে, কি বলে? ভারী জল, খরতা তো নয়। হার্ডনেস অফ ওয়াটার, তো এই হার্ডনেসটা কিসের কারণে হয় জলের মধ্যে? আমরা অনেক জায়গায় বলতে শুনি যে এইখানকার জলটা খুব হার্ড, কি করে বুঝি আমরা? কেউ বলো। ম্যাম সেই জলে যদি মিনারেলস মানে অনেক বেশি থাকে তাহলে আমরা হার্ড ওয়াটার বলি। এটা খুব জেনারেল একটা ডেফিনেশন বা জেনারেল একটা বক্তব্য হয়ে গেল, মন্তব্য হয়ে গেল। একটা বলো কি কারণ, মানে কি করে বুঝবো? তোমাকে একটু জল দিয়ে দেওয়া হয়েছে, তোমাকে বলতে বলা হয়েছে জলটা হার্ড ওয়াটার না সফট ওয়াটার, একটু আমাকে বলে দাও। তাহলে কি করবে? কি করে দেখে বা কিছু একটা সিম্পল রকমের কিছু একটা কিভাবে বুঝবে যে জলটা হার্ড ওয়াটার না সফট ওয়াটার? ম্যাম যেমন ওই কি বলে বেসিন বা বাসন টাসনের মধ্যে ওই সাদা সাদা দাগ পড়ে যাবে। ঠিক আছে, এটাও ঠিক, কিন্তু আমাকে দেখেই বলতে হবে। হার্ড ওয়াটারে ম্যাডাম কি ইয়ে কম, ফেনা কম হবে নাকি? এক্স্যাক্টলি, হ্যাঁ। আমি জলটা নেব, নিয়ে সাবান দিয়ে একটু ঘষবো, যদি সাবান দিয়ে ঘষে দেখি যে ফেনা, সঙ্গে সঙ্গে দেখছি হাত ভর্তি ফেনা হয়ে গেছে, তাহলে বুঝবো জলটা হচ্ছে সফট ওয়াটার। আর দেখছি অনেক অনেক জায়গায় আছে সাবান ঘষেই যাচ্ছি, দেখছি যে ফেনা হচ্ছে না, একদম কম ফেনা হয়। অনেক অনেক জল আছে এরকম, বিশেষ করে টিউবওয়েলের জল বা ওই জল দেখবো
যে জলে কিছুতেই ফেনা হতে চায় না, আর ওই জলে যদি আমরা জামা কাপড় পরিষ্কার করি কিছুতেই সাবান ঘষেই যাচ্ছি, জামা কাপড় আর পরিষ্কার হয় না, ময়লা ঠিকভাবে পরিষ্কার করতে পারি না, সেই জলটাতে যায় যে জলে ফেনা হয় না, তাই সেই জলটাকে বলা হয় হার্ড ওয়াটার। কেন ফেনা হয় না? বিকজ এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম সল্ট আছে। আমাদের এটা খুব ভুল ধারণা, ম্যাক্সিমাম 80% স্টুডেন্ট বা 80% স্টুডেন্ট কেন যে কোনো লোক বলে যে জলটা হার্ড কেন, ওর মধ্যে খুব আয়রন আছে। আয়রন কিন্তু হার্ডনেসের জন্য রেসপন্সিবল নয়। কে কে রেসপন্সিবল হার্ডনেসের জন্য? ক্যালসিয়াম আর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। আর ম্যাগনেসিয়াম সল্ট, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম সল্ট হচ্ছে রেসপন্সিবল হার্ডনেসের জন্য। যদি জলটার মধ্যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আয়ন বেশি থাকে তাহলেই সেই জলটা হার্ড ওয়াটার হয়, সেই জলটাতে ফেনা একদম হবে না, তাহলে সেই জলটা কি বলবো, সেই জলটাকে বলা হয় হার্ড ওয়াটার। হার্ড ওয়াটারে অনেক বেশি সোপ, তার মানে ফেনা ফেনা করতে গেলে, ফেনা না হলে জামা কাপড় পরিষ্কার হচ্ছে না, তাই জন্য সোপ কনজাম্পশন, জলের কনজাম্পশনও বেশি হয়, জলের ব্যবহারও অনেক বেশি হয়, অনেক জল ওয়েস্টেজ হয়, আবার কি অনেক অনেক সাবানও ওয়েস্টেজ হয়, সাবান ঘষেই যাচ্ছি জল ফেনা আর হচ্ছে না, সাবানও ওয়েস্ট হয়। তো তাই জন্য আর ইন্ডাস্ট্রি ইউজ করার জন্য এটা খুব, ডোমেস্টিক ইউজ করার জন্য ভালোভাবে ক্লিনিং হয় না, ইন্ডাস্ট্রিতেও আমরা এই হার্ড ওয়াটার ইউজ করতে পারি না, কারণ এই যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, একজন কেউ বললো না স্কেলস তৈরি করে, সাদা সাদা স্তর ফেলে দেয়, সাদা সাদা স্তর যদি আমাদের ইউটেন্সিলস বা বাসনপত্রের মধ্যে পড়ে যায়, সেইগুলোকে রিমুভ করা বা সেইগুলোকে দূর করা আবার একটা বিশাল রকমের ঝামেলা হয়ে যায়। তো ইন্ডাস্ট্রিতে বিশাল বড় বড় কন্টেনার, বিশাল বড় বড় বয়লার, ওইখানে জল ফুটছে, ওই জল যদি হার্ড ওয়াটার হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে জলও ক্ষতিও হয়, ইন্ডাস্ট্রির যে কন্টেনারগুলো সেগুলোর ক্ষতি হয়, তাদের লঞ্জিভিটি কমে যায়, আবার সবচেয়ে বড় ব্যাপার সেগুলো বার্স্ট করে যায়, অ্যাক্সিডেন্টও হয় অনেক সময়, আনইভেন হিটিং এর জন্য অ্যাক্সিডেন্টও হয়। সো হার্ডনেস অফ ওয়াটার কারা কজ করে? ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম, এইটা আমরা কিন্তু কালকে করব। এটা টেম্পোরারি হার্ডনেস আর পার্মানেন্ট হার্ডনেস, এই দু ধরনের হার্ডনেস আছে, সেই হার্ডনেস আমরা কালকে আমরা এইটা দেখব কিভাবে আমরা কতটা হার্ড ওয়াটার সেটাকে আমরা মাপবো। দেখি একটুখানি এর প্রিন্সিপাল কি বলছে, হার্ড ওয়াটার আমরা কিভাবে মাপি, দেখা যাচ্ছে? ওকে, চলো হার্ড ওয়াটার দেখো, যদি হার্ডনেস আমরা মাপবো কালকে, হার্ডনেস যদি দেখা যায় 0 to 5 mg per লিটার এসছে, তাহলে বুঝবো কি, তাহলে বুঝবো এটা কত, রেঞ্জটা কত রয়েছে, 0 to 50, 0 to 50 যদি হয় তাহলে সফট, আর হার্ড কখন হয়ে যাবে 150 to 300 যদি আমাদের মেজারমেন্ট করে বেরোয় তাহলে এটা হার্ড ওয়াটার হবে, আর ভেরি হার্ড হবে যদি মোর দ্যান আর গ্রেটার দ্যান 300 এর বেশি থাকে তাহলে ভেরি হার্ড হবে, ঠিক আছে? ওকে, এটা আমরা মাপি কি টাইট্রেশন মেথডে, এক সেকেন্ড, হ্যাঁ স্যার আছেন না? সো এইটাকে বলা হয় ইডিটিএ। দেখো এর প্রিন্টারের থেকে নেবা, হ্যাঁ এটা আমরা ইডিটিএ একটা কেমিক্যাল আছে, ইডিটিএ দিয়ে আমরা এটাকে ডিটারমাইন করব। ইডিটিএ জাস্ট ফুল ফর্মটা জেনে রাখো, ইথিলিন ডাইয়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, এইটা স্ট্রাকচার জানার দরকার নেই, এইটা দিয়ে আমরা কালকে দেখাবো কিভাবে কালার চেঞ্জ করে আমরা হার্ডনেসকে নিয়ে আসি। ওকে, আর কি ইন্ডিকেটর ইউজ করি, ইন্ডিকেটর যেটা ইন্ডিকেটর ইউজ করব এটার নাম হয় ইবিটি, ইবিটি ইন্ডিকেটর, এই জাস্ট নামগুলো মনে রাখবে তোমরা, ইবিটি ইন্ডিকেটর, ইবিটি হচ্ছে ইউরিওক্রোম ব্ল্যাক টি ইন্ডিকেটর, দেখবে কালার একদম ড্রাস্টিক কালার চেঞ্জ আসবে। কালার চেঞ্জটা কি হয় দেখতে পাচ্ছ, ব্লু থেকে কালার চেঞ্জটা কিভাবে হচ্ছে, ব্লু থেকে কি কালারে হয়ে যাচ্ছে, ওয়াইন রেড, একদম পুরো ডিফারেন্ট কালার, ব্লু কোথায়, ব্লু কোথায় রেড, ওয়াইন রেড, পামাগ্রেনেট, এই ওই বেদানা কালার চলে আসবে ব্লু থেকে। আমরা এটাকে আমরা ডিটারমাইন করে দেখব কিভাবে আমরা ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম বা হার্ডনেসটাকে কত রেঞ্জে পাই। তোমরা যে স্যাম্পল যদি নিয়ে আসো, স্যাম্পল অফ ওয়াটার, সেই স্যাম্পল অফ ওয়াটার টেস্ট করে আমরা বলে দিতে পারবো, যে তোমরা নিজেরাই বলতে পারবে যে এই ওয়াটারটা যেটা তোমরা কালেক্ট করে নিয়ে এসছো সেটা কতটা হার্ড ওয়াটার না মডারেটলি হার্ড না সফট ওয়াটার, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা হার্ডনেসটা করব।
টাইট্রেশন মেথডে। Now again come to the প্রেজেন্টেশন। হার্ডনেস হয়ে গেল, হার্ডনেসের পর অ্যালকালাইনিটি। অ্যালকালাইনিটি আমরা টাইট্রেশন মেথডে করব। সেখান থেকে আমরা কি দেখতে পারবো, অ্যালকালাইনিটি আমাদের কি বলে দেয়, অ্যালকালাইনিটি আমাদের বলে দেয় বাফারিং ক্যাপাসিটি। মনে করো একটা ওয়াটারে, জলে যদি একটু অ্যাসিড আমরা ফেলে দিই, জলটা নিজে নিজে সেই অল্প অল্প মনে করো কিছুটা অ্যাসিড চলে এসছে জলের মধ্যে, জলের নিজস্ব একটা ক্ষমতা আছে সেই অ্যাসিডিক নেচারটাকে দূর করার। অ্যাসিডিক যে মনে করো এক ট্যাঙ্ক জলে 3-4 ড্রপ অ্যাসিড বা 1 ml বা 2 ml 5 ml অ্যাসিড কোনো জায়গা থেকে চলে এসছে, তাহলে গোটা জলটা তো অ্যাসিডিক হয়ে যাওয়ার কথা, একই না? মনে করো এক ট্যাঙ্ক জলে তোমার কিছুটা অ্যাসিড কোনো জায়গা থেকে চলে এসছে, তাহলে কি হবে, গোটা ট্যাঙ্কটা অ্যাসিডিক হয়ে যাবে, জলে ট্যাঙ্কের জলটা অ্যাসিডিক হয়ে যাবে। বাট হবে না, যদি অল্প পরিমাণে অ্যাসিড আসে তাহলে ওয়াটারের নিজস্ব একটা ক্যাপাসিটি আছে, নিজস্ব একটা ক্ষমতা আছে সেই অ্যাসিডের যে এফেক্টটা সেটাকে দূর করার, সেটাকে নিউট্রালাইজ করার, সেটাকেই বলা হয় অ্যালকালাইনিটি অফ ওয়াটার। ঠিক সেরকম ভাবে যদি এক ট্যাঙ্ক ওয়াটার আছে বা একটা পুকুরে জল রয়েছে, সেই পুকুরে জলে আমরা আমাদের কোনোভাবে অ্যালকালাইন হয়ে গেছে, বেসিক হয়ে গেছে, বেসিকও কিন্তু খারাপ, ভীষণ খারাপ। যেখানে অ্যাসিড পড়লে যেরকম অ্যাকশন হয়, জায়গাটা একদম কোরোশন হয়ে যায়, ঠিক সেরকম ভাবে বেস পড়লেও বা অ্যালকালি পড়লেও কিন্তু জায়গাটা ক্ষয়ে যায়। ঠিক সেরকম ভাবে যদি কোনোভাবে অ্যালকালি চলে আসে, এই অ্যালকালিকেও কিন্তু নিজস্ব ওয়াটারের যে নিজস্ব ক্ষমতা আছে নিউট্রালাইজ করার, সেইটাকে বলা হয় অ্যালকালাইনিটি অফ ওয়াটার। এই দেখো এখানে ক্যাপাসিটি অফ ওয়াটার টু নিউট্রালাইজ অ্যাসিড, অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে অল্প পরিমাণে। যদি মনে করো বেশি পরিমাণে অ্যাসিড চলে আসে, সেই ক্ষমতাটা নেই ওয়াটারের, অনেক পরিমাণ অ্যাসিড এলে তাকে নিউট্রালাইজ করা, কিন্তু অল্প পরিমাণ যদি অ্যাসিড আসে সেটাকে নিউট্রালাইজ করার ক্ষমতা ওয়াটারের নিজস্ব ক্যাপাসিটি আছে। কেন আছে? কেননা ওয়াটারের মধ্যে এই জিনিসগুলো বর্তমান, বাইকার্বনেট থাকে, কার্বনেট থাকে আর হাইড্রোক্সাইড থাকে ওয়াটারের মধ্যে, এটা অরিজিনালি বাই নেচার থাকে। এরা কি করে, এরা এই অ্যাসিড যেটা আসছে বাইরে থেকে কেউ যদি অ্যাসিড মিশিয়ে দিয়েছে মনে করো পুকুরের জলে, সেই অ্যাসিডটাকে এই বাইকার্বনেট, কার্বনেট আর অক্সাইড কিন্তু খেয়ে ফেলে, নিউট্রালাইজ করে ফেলে। আর এই যে ক্ষমতাটা, এটাকেই বলা হয় অ্যালকালাইনিটি অফ ওয়াটার। তাই জন্য একে বলা হয় বাফারিং ক্যাপাসিটি অফ ওয়াটার। ওয়াটারের এটাকে বলা হয় বাফারিং ক্যাপাসিটি, ওয়াটারের নিজস্ব ক্ষমতা টু নিউট্রালাইজ দ্য অ্যাসিড ইফ ইট ইজ অ্যাডেড ইন স্মল অ্যামাউন্ট। যদি স্মল অ্যামাউন্টে কিছু অ্যাসিড কোনো জায়গা থেকে চলে আসে তাহলে কিন্তু অ্যালকালাইনিটি দিয়ে আমরা এটাকে তোমার ট্রিট করতে পারি বা নিউট্রালাইজ করতে পারি। তাহলে আমি 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 মাপতেও পারবো যে স্যাম্পেল তুমি নিয়ে আসছো, স্যাম্পেলের কতটা নিজস্ব ক্ষমতা আছে যে অ্যাসিডকে নিউট্রালাইজ করার, তার অ্যালকালাইনিটি কতটা, সেটাও আমি মেপে দিতে পারি। সো ইন দ্য নেক্সট ক্লাস আমরা কালকে এটাকেও মাপবো, অ্যালকালাইনিটি অফ ওয়াটার। এটাও টাইট্রেশন মেথডেই মাপবো। কিভাবে মাপবো সেটা আমরা কালকে বলবো, যখন পড়াবো তখন বলবো। ঠিক আছে, দেখো আমি একটুখানি বলে দিই কি কি কেমিক্যাল, এটাও টাইট্রিমেট্রিক মেথডে আমরা করব। টাইট্রেশনের মেথডে নিজস্ব কতটা ক্ষমতা আছে, তুমি যে জলটা নিয়ে এসছো মনে করো S1 জল নিয়ে এসছো, স্যাম্পেল নাম্বার 1, স্যাম্পেল নাম্বার 1 এর ক্ষমতা খুব বেশি, ও অনেকটা অ্যামাউন্ট অ্যাসিড দিলে ও চলে এলো, কিন্তু ওই জলটা কিন্তু নিউট্রালাইজ করে নিতে পারবে। এটা আমরা একদম টোটাল অ্যালকালাইনিটি মাপবো। টোটাল অ্যালকালাইনিটি মেপে আমরা দেখব এখানে তোমার কতটা অ্যালকালাইনিটি আছে। এটার ক্ষেত্রে এখানে আমরা একটা এক্সপেরিমেন্ট যেটা করি সেটা হচ্ছে তোমার পটাশিয়াম ক্রোমেট ইন্ডিকেটর দিয়ে আর এক্সপেরিমেন্টটা করি। ঠিক আছে, আমরা নেক্সট দিন এটা একদম একদম সিম্পল, একদম টাইট্রিমেট্রিক মেথডে করা হয়, টাইট্রেশন মেথডে করা হয়। আমরা নেক্সট দিন মানে কালকে আমরা দেখবো এটা। চলে এসো, again we are coming in the presentation. আর কি দেখবো, কি কি বাকি আছে বলো? ডিও কিন্তু স্যার করাবেন, ঠিক আছে? ডিওটা
ডিও ব্যাকটেরিওলজিক্যাল বা মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটির আন্ডারে ডিও অনির্বাণ স্যার বুঝিয়ে দেবেন কিভাবে ডিওটা পারফর্ম করব, আর বিওডি করব, আর কোলিফর্ম করব। আর আমরা যেটা করব, আমি যেটা করব সেটা হচ্ছে ক্লোরাইড। ক্লোরাইডটা আমরা কিন্তু এখানে কন্টেন্টটা আমরা ফিজিকো কেমিক্যাল প্যারামিটারে আমরা দেখব। ওইখানে আমরা দেখব কতটা ক্লোরাইড কতটা বেশি আছে। ক্লোরাইড যদি খুব বেশি থাকে তাহলে বুঝবো এটা জলটা, ওয়াটারটা কিন্তু অ্যাসিডিক ইন নেচার। ওই জলটা কিন্তু আমি খুব বেশি ইরিগেশন পারপাস বা তোমার ওই চাষবাসের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। তো এখানেও একটা ইন্ডিকেটর আমরা ইউজ করব, সেটা হচ্ছে তোমার পটাশিয়াম ক্রোমেট, আর ব্রিক রেড কালার হয়ে যাবে। হোয়াইট থেকে পিপিটি থেকে ব্রিক রেড কালার পিপিটি হবে, আর সিলভার নাইট্রেট দিয়ে এটা টাইট্রেট করব। আমরা কিভাবে করব সেটা কালকে হাতে কলমে দেখাবো। আগামীকাল আমরা যাচ্ছি, হাতে কলমে দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা কত কিছু মাপলাম, আমরা অনেক কিছু মেপে নিয়েছি। আমরা কি কি মেপেছি বলো, কি কি মাপলাম বলো স্যাম্পল। পিএইচ, টিডিএস, হার্ডনেস আর অ্যালকালিনিটি। আর ক্লোরাইড, ক্লোরাইডও মেপেছি, টিডিএস মেপেছি, কন্ডাক্টিভিটি মেপেছি, তার মানে পিএইচ মেপেছি, কন্ডাক্টিভিটি মেপেছি, টিডিএস মেপেছি, অ্যালকালাইনিটি মেপেছি, হার্ডনেস মেপেছি, আর ক্লোরাইড মেপেছি, আর টেম্পারেচার তো মেপেইছি প্রথমে। তো হোয়াট ইজ দ্য অ্যাকসেপ্টেবল রেঞ্জ? আমরা তো সব মাপলাম, তাহলে আমাকে দেখতে হবে কম বেশি কি। পিএইচ অ্যাকসেপ্টেবল রেঞ্জ হচ্ছে 6.5 to 8.5। যদিও 6 to 7 হলে কিন্তু আমার মানে ইরিগেশনের জন্য এটা অপটিমাম রেঞ্জ, একদম পারফেক্ট রেঞ্জ, বাট এটা হচ্ছে কি অ্যাকসেপ্টেবল। আমি 6.5 থেকে 8.5 অবধি আমি পিএইচটাকে অ্যালাউ করতে পারি। TDS always it should be less than 500 mg per liter। হার্ডনেস সবসময় 200 mg এর নিচে থাকতে হবে। আমরা এক্ষুনি দেখেছি হার্ডনেস যদি 300 mg এর ওপরে হয়ে যায় তাহলে আমরা সেটাকে বলবো ভেরি হার্ড ওয়াটার। হার্ডনেস অলওয়েজ 200 mg এর নিচে থাকতে হবে, দিস ইজ দ্য অ্যাকসেপ্টেবল রেঞ্জ। অ্যালকালাইনিটিও তাই, 200 mg পার লিটারের নিচে থাকতে হবে। ডিও যত বেশি হবে তত কিন্তু আনপলিউটেড আর ফ্রেশ ওয়াটার। ডিও হচ্ছে গ্রেটার দেন 5, এটা খুবই, 5টাকে আমরা এখন কিন্তু পলিউটেড ওয়াটারই ধরি, বাট স্টিল অ্যাকসেপ্ট করি, মানে খুব মানে ক্রিটিক্যাল কেসে আমরা 5টাকে তবুও মেনে নিই, বাট 7 to 6 এর ওপর থেকে কিন্তু আমরা ডিওটাকে, কোনো ওয়াটার স্যাম্পলের ডিও যদি হয় তাহলে তাকে সেটা ফ্রেশ ভাবি। আর 3 mg পার লিটারের নিচে হলে, বিওডি নিচে হলে সেটাকে অ্যাকসেপ্টেবল রেঞ্জ আমরা ভাবি। তার বেশি হলে কিন্তু আমরা ডিসকার্ড করে দিতে হবে বিওডি। ওকে, সো দিস ইজ দ্য acceptable range for water quality limits. Okay. ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট আমরা কি কি ইউজ করব? থার্মোমিটার, টার্বিডিটি মিটার, পিএইচ মিটার, কন্ডাক্টিভিটি মিটার, টিডিএস মিটার। ডিও মিটার আমরা ইউজ করব না, ডিও আমরা রিঙ্কলার্স মেথডে করব। বুরেট, পিপেট, হার্ডনেস আমরা রিঙ্কলার্স মেথডে করব। এইগুলো সব আমাদের ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। বাকিগুলো সব আমরা কিন্তু তোমার টাইট্রেশন মেথডে করব। প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস, এগুলো কিভাবে আমরা কি কি করেছি জট ডাউন করো। আমরা যে এতদিন ধরে পড়লাম, কম্পাইল করে আমরা দেখতে পাচ্ছি কি আমরা স্যাম্পল কালেকশন করেছি, তাকে প্রিজার্ভ করেছি, আমরা মেজারমেন্টস অফ ফিজিক্যাল প্যারামিটার মেজার করেছি, আমরা কেমিক্যাল প্যারামিটার মেজার করেছি উইথ মিটার্স, ইনস্ট্রুমেন্ট দিয়ে, আর টাইট্রেশন মেথডে। বিওডি, ডিও, কোলিফর্ম আমরা ডিটারমাইন করব, স্যার বোঝাবেন, দেখবেন স্যারের ভীষণ ইন্টারেস্টিং হবে সেশনটা। আর রিপোর্টিং, তারপরে আমরা অবজারভেশন কি হবে, তাদের কোয়ালিটিটা কি হবে সেটাকে আমরা নোট ডাউন করে রিপোর্ট করব, মানে একটা কনক্লুশন ড্র করব। এই এত শত করার পরে আমরা আমাদের অ্যাপ্লিকেশন কোথায় করব? এই যে এগুলো আমরা টেস্টিংটা শিখলাম, তার এটাকে অ্যাপ্লাই কোথায় করব? আমরা ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটিকে ডিটারমাইন করার জন্য খুব প্রয়োজন তোমার এই টেস্টিংটা। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের জন্য খুব প্রয়োজন টেস্টিংটা।
ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের উপরেও স্যার যিনি বলবেন, অনির্বাণ স্যার দেখবেন, অনির্বাণ স্যার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের উপরেও কিছু উনি বলবেন, তোমরা মন দিয়ে শুনবে। ইরিগেশনের জন্য এই এই ওয়াটারটা আমরা ইউজ করতে পারি কিনা সেটার ইভ্যালুয়েশন করতে পারবো। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রি থেকে যে এত ওয়েস্ট ওয়াটার জেনারেট হচ্ছে সেগুলো কিভাবে আমরা ট্রিটমেন্ট করব সেটাকে আমরা দেখতে পারবো। তার জন্য আমাদেরকে টেস্টিং গুলো করতে হয়। এনভায়রনমেন্টাল ইকোসিস্টেম মনিটরিং এর জন্য এনভায়রনমেন্টাল যে ল্যাব গুলো আছে সেখানে কিন্তু কন্টিনিউয়াস এভরিডে এই টেস্ট গুলোকে কন্ডাক্ট করতে হয় টু অ্যাসেস দ্য ওয়াটার কোয়ালিটিকে অ্যাসেস করার জন্য। ফাইনালি আমরা একটা কনক্লুশনে আসছি। কনক্লুশনে এসে কি হচ্ছে, এটাকে আমরা, ইট ইজ ভেরি মাচ এসেনশিয়াল। সবাই বলেছে আজকালকার দিনে আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, ওয়াটার সেফটি অ্যান্ড সুটেবিলিটির জন্য দিস ইজ অ্যানালিসিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ইট ডিটারমাইন্স দ্য ওয়াটার কোয়ালিটিকে ডিটারমাইন করার জন্য এইসব প্যারামিটার টেস্টিং গুলো প্রাইমারি দরকার, প্রথমেই দরকার। আর আমাদের পলিউশন গাইড বা ওয়াটার ম্যানেজমেন্ট ডিসিশন নেওয়ার জন্য কিভাবে ওয়াটার ম্যানেজমেন্ট করব, পলিউশন কিভাবে আমরা রোধ করব, সেই গাইডলাইন্স গুলো, প্রিন্সিপাল গুলো, পলিসি গুলো তৈরি করতে গেলেও কিন্তু আমাদের ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট থিং হচ্ছে টেস্টিং করা। ঠিক যেরকম আমি আগেও বলেছি, ঠিক যেরকম কোনো শরীর জ্বর জারি হলে, কারণ শরীর যদি খারাপ হয় তাহলে আমাদের টেস্ট করতে হয় আগে, তারপরে টেস্টের ভিত্তিতে সেরকম ভাবে ট্রিটমেন্ট করতে হয়। ঠিক সেরকম সবসময় মনে রাখবে, টুডেজ ওয়ার্ল্ড দ্য আর্থ ইজ সিক, মাদার আর্থ ইজ সিক, মাদার আর্থ সুস্থ নয়, ইজ সিক। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু, কারণ চারিদিক থেকে পলিউশন এসে মাদার আর্থকে একদম মানে সিক করে দিয়েছে। তো আমরা কি করব, আমরা টেস্ট করে দেখবো কি কি ট্রিটমেন্ট করলে সয়েলকে ঠিক করা যায়, কি ট্রিটমেন্ট করলে ওয়াটারকে ঠিক করা যায়, কি ট্রিটমেন্ট করলে এয়ারকে ঠিক করা যায়, আবার পুরো একদম এনভায়রনমেন্টটাকে সুস্থ সবলভাবে চালানোর জন্য, পলিউশন ফ্রি করার জন্য আমাদের টেস্টিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই বলে আমি আমার ডিসকাশন শেষ করছি। আমি আবার চলে আসছি গুগল মিটে, আসি। প্ল্যাটফর্মে এলাম, স্টপ দ্য শেয়ারিং, প্রেজেন্ট স্টপ করছি। ওকে, চলো তোমরা যারা জয়েন করেছো তারা নেক্সট সেশনটা খুব মন দিয়ে করো। আর আমি ডক্টর হককে বলবো যে অনির্বাণ স্যারকে একটু ডেকে নিতে। অনির্বাণ ম্যাডাম আমি আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা ঠিক আছে, অনির্বাণ স্যারের সাথে তোমরা ইন্টারঅ্যাক্ট করো। আমি রয়েছি ইয়েতে প্ল্যাটফর্মে, আমি একটু পরেই বেরিয়ে যাব। তোমরা একদম আমার সাথে যেরকম কোঅপারেট করে ইন্টারঅ্যাক্ট করে ক্লাস করেছো, অনির্বাণ স্যারের সাথেও ক্লাসটাকে কন্ডাক্ট করো। আর আমি আজকে ক্লাসটা হয়ে গেলে ইভিনিং এ আমি একটা কুইজ পাঠিয়ে দেবো, লিংক পাঠিয়ে দেবো, সেই কুইজটাও তোমরা কিন্তু সাবমিট করে দিও। আরেকটা জিনিস আমি মেনশন করছি, কালকের কুইজের রেজাল্ট আমার ভীষণ ভালো লেগেছে। অনেকেই 10/10 ফুল মার্কস পেয়েছো। এটা ভেরি, মানে ফার্স্ট ডে 1 এর কুইজে একজন 10/10 পেয়েছিল, বাট ডে 2 এর কুইজে আমি দেখলাম যে অনেকেই 10/10 পেয়েছো। ইট ইজ আ ভেরি ইমপ্রেসিভ রেজাল্ট। আর আজকেও আশা করি তোমরা ভালো স্কোর করবে। আমি ইভিনিং এ ক্লাস শেষ হয়ে গেলে আমি লিংক শেয়ার করে দেবো গ্রুপে। ডক্টর হক, আপনি তাহলে অনির্বাণ স্যারকে ডেকে নিয়ে ক্লাসটা সেশনটা চালু করে দিন। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, খুব সুন্দর আলোচনা শুনলাম। হ্যাঁ, আমরা ওই বাড়িতে যে ওয়াটার ফিল্টারের জলটা খাই সেখানে কিন্তু শুধুমাত্র টিডিএসটা মেজার করতাম। আমাদের একটা টিডিএস মিটার আছে, সেখানে দেখতাম যে জলের কোয়ালিটি মোটামুটি 110 হলে আমরা নিশ্চিন্তে কিন্তু সেই জল খেয়েছি। কিন্তু ওয়াটার কোয়ালিটি মানে টেস্ট করার জন্য যে এতগুলো প্যারামিটার আছে আমি কিন্তু জানতাম না। খুব সুন্দর আলোচনা, খুব ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ ধন্যবাদ। কিন্তু ম্যাডাম একটা প্রশ্ন ছিল যে তাহলে আমরা সাধারণভাবে মানে যে জল খাবো এতগুলো তো টেস্ট করা সম্ভব নয়।
তো বাড়িতে কিভাবে আমরা এই না, জিনিসটাকে টেস্টটা করা সম্ভব নয়। আপনি এক কাজ করবেন, আমি কালকে যাচ্ছি, তো আমি স্টুডেন্টদেরও বলেছি তারা যদি কিছু স্যাম্পল ওয়াটার কালেক্ট করে নিয়ে আসে, ওখানে আমরা মানে বলে দিতে পারি যে কোয়ালিটিটা কিরকম। এবারে যদি দেখা যায় কোনো একটা প্যারামিটার খুব বেশি হাই রেঞ্জে রয়েছে, মানে বিয়ন্ড পারমিসিবল লিমিট রয়েছে, তাহলে ডেফিনেটলি আমাকে ওইখানের কিছু একটা ব্যবস্থা নিতে হবে। আর যদি ওই পারমিসিবল রেঞ্জের মধ্যে থাকে তাহলে ইটস ওকে, ঠিক আছে, হেলথের দিক থেকে কোনো অসুবিধে হবে না। বাট যদি দেখা যায় কোনো একটা প্যারামিটার দেখা যাচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে ভীষণ হাই আছে, তখন আমাকে এই ম্যাগনেসিয়ামটাকে লো করার জন্য কিছু ট্রিটমেন্ট করতে হবে। আপনারা, আমি বলেছি যে সয়েল ওয়াটার স্যাম্পল নিয়ে আসতে, আমি কালকে যতটা পারা সম্ভব করা যায় আমরা সেখানে টেস্ট করে প্যারামিটারগুলো মেপে দেখিয়ে দেবো যে কোয়ালিটিটা কিরকম। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ ম্যাডাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমি অনির্বাণ স্যারকে বলবো তার পরবর্তী শুরু করার জন্য, সেশন শুরু করার জন্য। আমি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অনির্বাণ স্যারকে স্বাগত জানাচ্ছি আজকের এই দ্বিতীয় সেশনে। স্যার, শুরু করুন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। তো আমি বাংলাতে বললেই আমার ধারণা সবাই স্বচ্ছন্দ বোধ করবে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম। বেশ, তো আমি চেষ্টা করব আমার বক্তব্যটা বাংলায় রাখার। কিছু কিছু জায়গায় কিছু শব্দ আমাকে হয়তো ইংরেজি ব্যবহার করতে হবে, বিশেষ করে যে টার্মিনোলজিগুলো আছে জলের কোয়ালিটির সঙ্গে, যেগুলো আমরা আলোচনা করি জলের কোয়ালিটি সম্পর্কে আলোচনা করতে গেলে, সেইখানে হয়তো আমি ইংরেজি কিছু টার্ম ব্যবহার করব, ইংরেজি কিছু শব্দ ব্যবহার করব, কিন্তু সেগুলো মূলত সায়েন্টিফিক টার্মিনোলজি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, একটু আমাকে কেউ যদি একটু বলে যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। স্ক্রিনটা দেখা যাচ্ছে? না, হ্যাঁ স্যার, একদম। হ্যাঁ স্যার। তো বেশ, আমি তাহলে ফুল স্ক্রিন করে দিচ্ছি। হ্যাঁ, তো আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেথডস ফর অ্যানালিসিস অফ ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্স with emphasis on BOD, DO, MPN, a brief perspective on wastewater management. দেখো, কোনো আলোচনায় যদি কোনো একটা পার্সপেক্টিভ থেকে না হয় তাহলে সেই আলোচনার তাৎপর্য থাকে না, বা সেই আলোচনার সম্পূর্ণতাও আসে না। তো আমি স্যার শুরুতে যে বললেন আমার কথা, আমার জীবনে, গবেষণা জীবনের অনেকটা সময় কেটে গেছে ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টের ওপরে। ময়লা জল বা জল যেটাকে আমরা বর্জন করি সেটাকে কি করে পরিশোধন করা যায়, এবং সেটাকে কি করে, জলদূষণটাকে কি করে নিয়ন্ত্রণ করা যায়, এবং দূষিত জলকে পরিশোধন করে আবার কি করে ব্যবহার করা যায়, এর ওপরে আমার গবেষণার বিষয় দীর্ঘদিন ছিল। এবং সেই গবেষণাটা করতে করতে দেখা গেল যে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার, এইগুলোকে অ্যানালিসিস না করতে পারলে পুরো কাজটাই দাঁড়ায় না। তাই জল পরিশোধনটা যদিও, বা দূষিত জলকে নিয়ন্ত্রণ করা যদিও আমার গবেষণার কাজ ছিল, বাস্তবে আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে জলের যে বিভিন্ন কোয়ালিটি আছে, কোয়ালিটি প্যারামিটারগুলো আছে, যে যার ভিত্তিতে আমি একটা জল, সেটা কতটা পরিচ্ছন্ন, সেটা কতটা ব্যবহারযোগ্য, সেটা কতটা গ্রহণযোগ্য, এই বিষয়গুলোকে দেখা। তো আমার কাজটা তাই জন্য ছিল পুরোপুরি বলতে গেলে এই ওয়াটার কোয়ালিটি প্যারামিটার গুলোকে অ্যানালিসিস করা, এগুলোর পরীক্ষা নিরীক্ষা করে বার করা এর মানগুলো কত, এবং যে মানগুলো পাচ্ছি তার একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়া। এইটা মূলত ছিল আমার গবেষণার কাজ। তো আমি
আজকে যখন তোমাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে ওয়াটার কোয়ালিটি অ্যানালিসিস, তো আমি সেইটা করার আগে সেই পার্সপেক্টিভটা একটু দিতে চাই। যার ভিত্তিতে এই কাজগুলো করা হয় সেটা সম্পর্কে একটু বলে দিই, যাতে তোমাদের বিষয়টা বুঝতে আরো সুবিধে হয়। তো দেখো, এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লব যবে থেকে শুরু হলো, তবে থেকে মানব সভ্যতার একটা সাংঘাতিক জয়যাত্রা শুরু হলো। এবং এই শিল্প বিপ্লবের সময়কাল থেকে আমরা প্রাকৃতিক সম্পদ এবং প্রাকৃতিক উপাদানকে কাজে লাগিয়ে নিজেদের সভ্যতার একটা সাংঘাতিক অগ্রগতি দেখতে পেলাম। নিজেদের মানব সভ্যতার একটা সাংঘাতিক অগ্রগতি দেখতে পারলাম। বড় বড় শহর, ইমারত, কলকারখানা, ট্রেন, প্লেন, অটোমোবাইল গাড়ি, এই সব কিছু আমরা তৈরি করলাম। নানাবিধ প্রযুক্তি আমরা আবিষ্কার করলাম এবং আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ অনেক সহজ হয়ে গেল। কিন্তু এই গোটা শিল্প বিপ্লবটা হয়েছে কিন্তু পুরোপুরি প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে, কাজে লাগিয়ে এবং অনেকটাংশে প্রকৃতিকে দূষিত করে। এই যে বিপুল উৎপাদনের একটা কর্মযজ্ঞ, অভূতপূর্ব কর্মযজ্ঞ, যেটা আগে কোনোদিন মানব সভ্যতার ইতিহাসে হয়নি, এইটা চালনা করার ক্ষেত্রে ব্যাপক পরিমাণে আমাদের প্রয়োজন ছিল জলের এবং প্রকৃতির খনিজ নানা পদার্থের এবং জ্বালানির। এই মূল তিনটি বিষয়ের উপর দাঁড়িয়ে কিন্তু শিল্প বিপ্লবটা হলো। এবং শিল্প বিপ্লবে তো অগ্রগতির কথা আমরা বললাম, আমাদের যে কিভাবে নানা রকমের প্রযুক্তি আবিষ্কার, এগুলো কিভাবে আমাদেরকে সাহায্য করলো এই অভূতপূর্ব যাত্রায়। কিন্তু তার সঙ্গে যে কাজটা করে ফেললাম আমরা, সেটা হচ্ছে ব্যাপক পরিমাণে প্রকৃতিকে দূষিত করে ফেললাম। তার মধ্যে বায়ু দূষণ, শব্দ দূষণ, এই ধরনের দূষণ যেরকম আছে, সেরকমই সবচেয়ে বড় এবং চিন্তার কারণটা হয়ে দাঁড়ালো জলদূষণ। আমরা এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, দুটোই একটা নদী, সেটা হচ্ছে যমুনা নদী। প্রাচীন একটা নদী, সভ্যতার চেয়েও প্রাচীন, মানুষের অস্তিত্বের চেয়েও প্রাচীন একটা নদী। কিন্তু এই নদীকে কেন্দ্র করে যে, বা নদীর জল নিয়ে যে শিল্প বিপ্লবটা আমরা ঘটালাম, তার ফলস্বরূপ আমরা দেখতে পেলাম যে নদীটা ক্রমশ দূষিত হয়ে যাচ্ছে। এর চেয়েও ভয়ানক ছবি আছে যমুনা নদীর। তোমরা খবরের কাগজে নিশ্চয়ই দেখেছো যে প্রায় পুরো নদীটা বর্জ্য পদার্থে ঢাকা পড়ে গেছে। তো এইটার মূল কারণটা হচ্ছে আমাদের দায়িত্ব জ্ঞানহীনতা। আবার বলছি, এই নদীর বা জলদূষণের মূল কারণ হচ্ছে আমাদের দায়িত্ব জ্ঞানহীনতা। আমরা শুধু অগ্রগতির কথা ভাবলাম, আমরা শুধু প্রযুক্তির কথা ভাবলাম, কিন্তু আমরা একবারও ভাবলাম না যে এই জলের মতো একটা মহামূল্যবান যে প্রাকৃতিক সম্পদ, সেটাকে দুর্ব্যবহার করা এবং অপচয় করার কি সাংঘাতিক পরিণতি হতে পারে। এইবার দেখা গেছে যে মানব সভ্যতার ইতিহাস জুড়ে দেখা গেছে যে আমরা যে কোনো সমস্যার সম্মুখীন হলে
সেটাকে প্রযুক্তির সাহায্যে সমাধান করার চেষ্টা করেছি। বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে কোনো সমস্যার সমাধান করাটা আমাদের একটা প্রবণতা। তো সেই তাগিদেই আমরা জল পরিশোধনের নানাবিধ প্রযুক্তি আবিষ্কার করেছি এবং প্রতিষ্ঠা করেছি। তো এরকম গোটা পৃথিবী জুড়ে আমরা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জল পরিশোধনা কেন্দ্র তৈরি হয়েছে। এগুলোকে ইংরেজিতে বলা হয়, যে বললাম কয়েকটা শব্দ আমার ইংরেজিতে বলতে হবে, এগুলোকে বলা হয় ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এই দুটো নামের থেকে বোঝা যাচ্ছে যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের একটা বিশেষ ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট লাগে, যেটা কিনা ময়লা জল পরিষ্কার করা বা দূষিত জল পরিশোধন করার কাজে লাগে। আরেকটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে মূলত আমরা পানীয় জল পরিশোধন করার কাজটা করি। তো আমরা একটা হিসেব করে দেখেছিলাম যে যতটা পানীয় জল আমরা কনজিউম করি তার প্রায় 40 গুণ দূষিত জল আমরা বর্জন করি। কারণ আমরা যে জলটা ব্যবহার করি তার খুব কম অংশ আমরা বাস্তবে পানীয় জল হিসেবে ব্যবহার করি, এবং দৈনন্দিন আমাদের যে জলের প্রয়োজন বা জলের ব্যবহার সেটা কিন্তু পানীয় জল ছাড়া অন্যান্য ব্যবহারে কাজে লাগে। কাজেই দূষিত জলের উৎপাদন অনেক বেশি, এবং এই দূষিত জল আমরা যদি কোনো জলাশয়, সেটা নদী বা কোনো বড় দিঘি বা কোনো বড় জলাশয়, যদি সেই বর্ধিত জলকে পরিশোধন না করে আমরা ছেড়ে দিই তাহলে প্রকৃতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জলজ যে প্রাণীগুলো আছে, জলজ উদ্ভিদ হতে পারে, জলজ প্রাণী হতে পারে, তাদের সর্বনাশ হয়ে যায়। তো এখানে যে উদাহরণটা দিয়েছি সেটা আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে একটা অত্যাধুনিক জল পরিশোধনা কেন্দ্র, দূষিত জল পরিশোধনা কেন্দ্র। দেখো লিখেছি, এরিয়াল ভিউ অফ ইস্ট বে মিউনিসিপাল ইউটিলিটি ডিস্ট্রিক্টস ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট অন দি শোর অফ সান ফ্রান্সিসকো বে ইন ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়া। তো ওখানকার যে মিউনিসিপ্যালিটি আছে সান ফ্রান্সিসকো শহরের, তাদেরই একটা অত্যাধুনিক ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এখানে বিপুল পরিমাণে দূষিত জল, সেই জলটার পরিশোধন করা হয়। জলের মধ্যে যে বর্জ্য আছে সেই বর্জ্যটাকে পরিশোধন করা হয়, এবং আলটিমেটলি আমরা দেখব যে পরিশোধিত যে জলটা বেরোচ্ছে সেটা কিন্তু পুনর্ব্যবহার করা যায় অনায়াসেই। তার মধ্যে দূষণের যে মাত্রাগুলো আছে সেটা অনেকটা পরিমাণে কমে গেছে, এবং জলটা ব্যবহার করার জন্য বা জলটা ব্যবহার করলে মানুষের কোনো বিপদ নেই, পরিশোধিত জলটা ব্যবহার করি। তো কিভাবে হয় ধাপে ধাপে সেটা একটু ছোট করে আলোচনা করব। তারপরে আমাদের দেশে তথা আমাদের রাজ্যে একটা অদ্ভুত অদ্বিতীয় একটা জল পরিশোধনের প্রাকৃতিক প্রযুক্তি আছে। আমরা এত বড় বড় ট্যাঙ্কার, পাইপলাইন এসব ব্যবহার করি না, কিন্তু আমরা যে জল পরিশোধনের প্রযুক্তি ব্যবহার করি সেটা ভূভারতে কেন গোটা পৃথিবীতে নেই। তো সেটার কথা আলোচনা করব, এবং এই আলোচনাটার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি ওয়াটার কোয়ালিটি প্যারামিটারগুলোর কথা আলোচনা করব। কারণ
না হলে পরে একটু বুঝতে অসুবিধা হবে যে হঠাৎ করে এই ওয়াটার প্যারামিটার গুলো কেন মাপছি, তার মান কি হলে পরে কি সমস্যা হতে পারে, এবং জল একটা পরিশোধিত জল তার কি মান হওয়া উচিত। তো দেখো, এই প্রসঙ্গেই আমাদের বুঝতে হবে ওয়াটার কোয়ালিটি বলতে আমরা কি বলে থাকি। ম্যাডাম অনেকগুলো বলেছেন, অনেকগুলো কথা বলেছেন ওয়াটার কোয়ালিটি সম্পর্কে। তো আমি তোমাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ময়লা জল বা অপরিশোধিত জল বা দূষিত জল এর সংজ্ঞাটা কি। এই জলের সংজ্ঞা হয় না, সংজ্ঞাটা আসলে হয় ওয়াটার কোয়ালিটির। ওয়াটার কোয়ালিটি প্যারামিটারের, অর্থাৎ জলটা ভালো না খারাপ সেটা আমরা একমাত্র বলতে পারি এই ওয়াটার কোয়ালিটি প্যারামিটারের যে মানগুলো আছে সেগুলোকে দেখে। এছাড়া কিন্তু কোনো সংজ্ঞা দেওয়া যায় না। ওয়াটার কোয়ালিটি ইজ অলওয়েজ ডিফাইন্ড ইন টার্মস অফ ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্স। অর্থাৎ ম্যাডাম একটু আগে যে কথাটা বলছিলেন যে বিওডি এতটা থাকলে 3 ppm থাকলে পরে আমরা মনে করব যে জলটা খুব ভালো, বা ডিজলভড অক্সিজেন 5-এর ওপর থাকলে পরে আমরা মনে করব জলটা খুব ভালো। বা স্যার যে কথাটা বললেন যে আমরা তো শুধু টিডিএস মাপি, বাকিগুলোর কি। তো এইখানেই হলো বিষয়টা, বিজ্ঞানটা বোঝার, যে আমরা বিভিন্ন ওয়াটার কোয়ালিটি মেপে বলতে পারবো যে জলটা ভালো না খারাপ, ভালো হলে কত ভালো, খারাপ হলে কত খারাপ। এই সবটাই কিন্তু বিজ্ঞানসম্মতভাবে আমার যদি বলতে হয় তাহলে এই ওয়াটার কোয়ালিটিগুলোকে মেপেই বলতে হবে। এমনি আমি হয়তো চোখে দেখলাম জলটা একটু ময়লা, বা হয়তো দেখলাম একটা এমন একটা গন্ধ আসছে যেটা আমার পছন্দ হচ্ছে না, কিন্তু সেটার মধ্যে কোনো বিজ্ঞান নেই, সেটা আমাদের আন্দাজ। বিজ্ঞানসম্মতভাবে বলতে হলে আমাদেরকে মেজার করতে হবে, অর্থাৎ মাপতে হবে। তো যে জিনিসটা সবচেয়ে বেশি মাপা দরকার, সবার আগে মাপা দরকার, সেটা হলো জলের মধ্যে কতটা অর্গ্যানিক ম্যাটার আছে, কতটা অর্গ্যানিক ম্যাটার আমরা এই কারণে বলি যে এই অর্গ্যানিক ম্যাটারের মূল সোর্স দেখা যাচ্ছে বায়োলজিক্যাল, অর্থাৎ বিভিন্ন বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য অর্গ্যানিক ম্যাটার উৎপাদন হয়। অর্গ্যানিক ম্যাটার না, আমি একটা ইতে আছি, সেমিনারে আছি। মানুষ তথা যে কোনো প্রাণী তাদের যে বর্জ্য পদার্থটা বেরোয় সেটা কিন্তু কেমিক্যালি ইট ইজ অর্গ্যানিক ম্যাটার। রাসায়নিকভাবে যদি আমরা তার ব্যাখ্যা করি বা মূল্যায়ন করি, বর্জ্য আসলে অর্গ্যানিক ম্যাটার। তাই আমরা এই অর্গ্যানিক ম্যাটারটাকেই মাপার চেষ্টা করি। এখন বিষয়টা হলো যে এই অর্গ্যানিক ম্যাটারটা কিন্তু রিডিউসড অর্গ্যানিক ম্যাটার, অর্থাৎ যে কোনো বর্জ্য যেটা জলের মধ্যে এসে পড়ছে, জলজ বর্জ্য, যদি সেটা মানুষের বা কোনো প্রাণীর থেকে আসে তাহলে সেটা রিডিউসড অর্গ্যানিক ম্যাটার হবে, তাহলে কিন্তু সেটা রিডিউসড অর্গ্যানিক ম্যাটারই হবে। সেই কারণে আমরা এই অর্গ্যানিক ম্যাটার মাপা নিয়ে এত চিন্তা ভাবনা করি। এবারে অর্গ্যানিক ম্যাটার যদি রিডিউসড হয়ে থাকে তাহলে সেটাকে আমাদের
পরিশোধন করতে গেলে তাকে অক্সিডাইজ করতে হবে, এবং জল পরিশোধনের যে কোনো জল পরিশোধনের প্রযুক্তির দেখা গেছে যে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে সময় সাপেক্ষ কাজ হলো অর্গানিক ম্যাটারকে অক্সিডাইজ করা। এছাড়া কিছু এক্সেস নিউট্রিয়েন্টস থাকে, বাড়তি কিছু নিউট্রিয়েন্ট থাকে যেরকম নাইট্রোজেন বা ফসফরাস, এবং এর থেকে আমরা মাপি যে আসলে আমরা যখন অর্গানিক ম্যাটারকে মাপি তখন দুটো উপায় মাপা যায়। একটা হচ্ছে টোটাল অর্গানিক কার্বন, টিওসি। আমরা যে একটা জলের স্যাম্পেলের মধ্যে যে অর্গানিক ম্যাটারটা আছে সেটাকে পুরোটাই মাপলাম টোটাল অর্গানিক কার্বন হিসেবে। এইটা মাপাটা খুব কঠিন, খরচ সাপেক্ষ, এবং এইটা মাপার জন্য যে টিওসি অ্যানালাইজার বলে যে যন্ত্রটির প্রয়োজন হয় সেই যন্ত্রটিও খুব সচরাচর পাওয়া যায় না। খুব সীমিত কিছু প্রতিষ্ঠান আছে যাদের কাছে এই যন্ত্রটা আছে, যেরকম দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে আছে, বা ধরা যাক আইআইটি খড়গপুরের কাছে আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে আছে। তো এটা সচরাচর পাওয়া যায় না সব জায়গায়। এছাড়া এটা তো ডাইরেক্টলি আমি মেজার করলাম টোটাল অর্গানিক কার্বন। এছাড়া অর্গানিক ম্যাটার মাপার উপায় হলো যে আচ্ছা ডাইরেক্টলি যদি না মাপতে পারি তাহলে এমনটা করি যে অক্সিডাইজ করতে কতটা অক্সিজেন লাগছে। এই জলের মধ্যে, জলের জলজ বর্জ্যের মধ্যে যে অর্গানিক ম্যাটারটা আছে সেটাকে অক্সিডাইজ করতে কতটা অক্সিজেন লাগবে এইটাকে আমরা মাপি। এটা ঠিক হলো। তো দুরকম ভাবে অক্সিডেশন হতে পারে। একটা অক্সিডেশন যেটা তোমরা কেমিস্ট্রিতে পড়ো, যেটাকে কেমিক্যাল অক্সিডেশন বা রাসায়নিক অক্সিডেশন বলতে পারো, সেটা হয়, তো সেটাকে বলা হয় কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আরেকটা হচ্ছে যে জলের মধ্যে যত প্রাণী আছে তারা যদি অক্সিডাইজ করে তাহলে পরে তাদের কতটা অক্সিজেন লাগবে সেইটাকে বলা হয় বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি। দেখো আমরা কিন্তু মাপছি কোনো জিনিস যখন, তখন বলছি অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ মাপছি অক্সিজেন, কিন্তু আমাদের উদ্দেশ্যটা কিন্তু অর্গানিক ম্যাটারকে মাপা। এবং এইটাকে আমরা এক্সপ্রেসও করছি সেইভাবে, ব্যাখ্যাও করছি যে কতটা অক্সিজেন দিয়ে অর্গানিক ম্যাটার আমরা সরাতে পারবো। তো অক্সিজেনের ডিমান্ড দুটো জায়গা থেকে আসে দূষিত জলে। একটা হচ্ছে কার্বন, অর্গানিক ম্যাটার থেকে আসে, অর্গানিক কার্বন থেকে। আরেকটা হচ্ছে নাইট্রোজেনিয়াস ওয়েস্ট থেকে। বর্জ্য দু রকমের হয়, একটা কার্বন বেসড হয়, একটা নাইট্রোজেন বেসড হয়, বা অর্গানিক নাইট্রোজেন বেসড হয়। তো সেই নাইট্রোজেনের যে অক্সিজেন ডিমান্ডটা আছে সেটাকে আমরা বলি নাইট্রোজেন অক্সিজেন ডিমান্ড, এনওডি। আরেকটা হলো যে এটা তো রাসায়নিক ভাবে বললাম, কিন্তু বায়োলজিক্যাল ওয়েস্ট, অর্থাৎ মানুষ বা কোনো প্রাণীর শরীর থেকে নির্গত যে ময়লাটা আসছে বা বর্জ্যটা আসছে সেটাকে আমরা মাপি কি করে? সেটাকে মাপি কিছু ব্যাকটেরিয়ার সাহায্যে। এই ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলি হচ্ছে কোলিফর্ম ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া যদি জলের মধ্যে থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে কোনো রকমের জলদূষণ হয়েছে, এবং দূষণটা রাসায়নিক নয়, এটা মানুষের শরীর থেকে বা কোনো প্রাণীর শরীর থেকে নির্গত বর্জ্য থেকে দূষণটা হয়েছে। অর্থাৎ মানুষ যে বর্জ্য ত্যাগ করছে সেই বর্জ্যের মধ্যে থেকে যদি দূষণ হয় তাহলে পরেই এই ব্যাকটেরিয়াগুলো
পাওয়া যায় জলের মধ্যে, এবং সেক্ষেত্রে আমরা যদি এই কোলিফর্ম ব্যাকটেরিয়া যদি আমরা জলের মধ্যে পাই, আমরা সঙ্গে সঙ্গে বলবো যে না, এই জলটা একেবারেই খাওয়ার যোগ্য নয়, বা খাওয়ার যোগ্য তো দূরের কথা, জলটা একেবারেই গ্রহণযোগ্য নয়, এবং এই জলটাকে আমাদের পরিশোধন করতে হবে। কোলিফর্মের ডেফিনেশনটা হলো, এই ব্যাকটেরিয়াগুলোর যে সংজ্ঞাটা হলো, কোলিফর্মস আর ফ্যাকাল্টেটিভলি অ্যানারোবিক গ্রাম নেগেটিভ non-spore forming rod-shaped bacteria that ferment lactose with gas formation within 48 hours at 35 degrees Celsius. একটা করে টার্ম আমি ভেঙে ব্যাখ্যা করছি, তাহলে বুঝতে পারবে। ফ্যাকাল্টেটিভলি অ্যানারোবিক মানে যে আমরা তো অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, কিন্তু কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে, আবার কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেন উপস্থিত থাকলে বাঁচতেই পারে না। তো ফ্যাকাল্টেটিভলি অ্যানারোবিক মানে হচ্ছে যে অক্সিজেন না থাকলে পরেও বাঁচতে পারবে, থাকলে পরেও অসুবিধা হবে না। গ্রাম নেগেটিভ বলতে ব্যাকটেরিয়া পৃথিবীতে দু রকমের হয়, এক দলকে বলা হয় গ্রাম পজিটিভ, অন্য দলকে বলা হয় গ্রাম নেগেটিভ। এটা ক্রিশ্চিয়ান গ্রাম বলে এক সাহেব ব্যাকটেরিয়ার স্টেন করার একটা কায়দা আবিষ্কার করেছিলেন, এবং সেই কায়দায় যদি স্টেন করা হয় পৃথিবীর যে কোনো ব্যাকটেরিয়াকে, তারা দুটো ভাগে বিভক্ত হয়, এক দলকে বলা হয় গ্রাম পজিটিভ, অন্য দলটাকে বলা হয় গ্রাম নেগেটিভ। দেখা গেছে যে যত জীবাণু আছে যেগুলোর থেকে রোগ বিপত্তি হয়, তার প্রায় বেশিরভাগগুলোই গ্রাম নেগেটিভ। নন স্পোর ফর্মিং, অর্থাৎ এটা স্পোর, ব্যাকটেরিয়া স্পোর বলে এক ধরনের স্ট্রাকচার তৈরি করে, সেগুলো খুব ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়। বিশেষ কোনো প্রতিকূল পরিস্থিতি হলে ব্যাকটেরিয়া স্পোর ফর্ম করে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে। তো এই ব্যাকটেরিয়া স্পোর ফর্ম করতে পারে না। রড শেপ বলতে খুবই সহজ, রডের মতো শেপ হয় এই ব্যাকটেরিয়াগুলোর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে, এবং এরা ল্যাকটোজকে ফার্মেন্ট করে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারে, এবং তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড উৎপাদন করে, যে কারণে গ্যাস ফর্মেশন দেখা যায়। এই পুরো কাজটা করতে তাদের প্রায় 48 ঘন্টা সময় লাগবে, এবং 35 ডিগ্রি সেলসিয়াস, মানুষের শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, এবং ব্যাকটেরিয়া এই 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে যদি এই ফার্মেন্টেশনের কাজটি করতে পারে, তাহলে সে এই ক্রাইটেরিয়াগুলো মিট করলে পরে সে কোলিফর্ম ব্যাকটেরিয়া। তো উদাহরণ হলো ইকোলাই, এন্টারোব্যাক্টার এরোজেন্স, ক্লেপসিয়ালা নিউমোনি, এরা হচ্ছে কোলিফর্মের উদাহরণ। ইকোলাই থেকে দেখা গেছে মানুষের যেটা বললাম যে গ্রাম নেগেটিভ, বেশিরভাগ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কিন্তু নানাবিধ রোগের কারণ। ইকোলাই থেকে অনেক রকমের ইনফেকশন হয়, মূত্রনালীর ইনফেকশন হয়, পেটের ইনফেকশন হয়। এন্টারোব্যাক্টার এরোজেন্স একেবারে পেট খারাপের কারণ, এবং ক্লেপসিয়ালা নিউমোনি থেকে বোঝাই যাচ্ছে নামটা থেকে যে এটা নিউমোনিয়ার একটা অন্যতম কারণ। তো এই ধরনের ব্যাকটেরিয়া যদি জলের মধ্যে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে এখানে যে দূষণটা হয়েছে সেটা মানুষের ত্যাগ করা বর্জ্য থেকে এই দূষণটা হয়েছে। এবারে আমরা জল পরিশোধন কি করে করব? ধাপে ধাপে করা হয়। সাধারণভাবে যে জল পরিশোধন করা হয় সেটা ধাপে ধাপে করা হয়। প্রথমটাকে বলা হয় প্রাইমারি ট্রিটমেন্ট, তারপরেরটাকে বলা হয় সেকেন্ডারি ট্রিটমেন্ট, তারপরেরটাকে বলা হয় টারশিয়ারি ট্রিটমেন্ট। প্রাইমারি ট্রিটমেন্টে আমরা কি করে থাকি? জলের মধ্যে যে ক্ষুদ্র ভাসমান ধূলিকণা আছে বা যে বড় বড় সলিড বর্জ্যগুলো আছে সেগুলোকে আমরা সরাই, সেগুলোকে অ্যালাম মানে অর্থাৎ ফিটকিরি, চুন এইসবের সাহায্যে আমরা এই ধরনের ভাসমান ধূলিকণা বা এই ভাসমান কণা ধূলিকণা এগুলোকে সরিয়ে দিতে পারি। এটা প্রাথমিকভাবে, এটা একেবারেই প্রাথমিক জলের পরিশোধন হলো। সেকেন্ডারিটা হচ্ছে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, যেটা বললাম সবচেয়ে বেশি খরচ লাগে, সবচেয়ে বেশি সময় লাগে, সবচেয়ে বেশি এনার্জি লাগে এবং সবচেয়ে বেশি প্রযুক্তির ব্যবহার করতে হয়। তার অনেকগুলো প্রকারভেদ আছে, যেরকম ট্রিকলিং ফিল্টার, অ্যাক্টিভেটেড স্লাজ, লেগুন, এক্সটেন্ডেড এরিয়েশন ইত্যাদি ইত্যাদি।
এবং ফাইনালি হচ্ছে টার্সারি ট্রিটমেন্ট, যেটা কিনা বায়োলজিক্যাল রিমুভাল অফ নিউট্রিয়েন্ট এবং মোর ইম্পর্টেন্টলি কেমিক্যাল রিমুভাল অফ নিউট্রিয়েন্ট। এর টার্সারি ট্রিটমেন্ট করলে পরে ভাইরাস থেকে শুরু করে ট্রেস কেমিক্যাল থেকে শুরু করে জীবাণু, মারণ, ব্যাকটেরিয়া সব কিছু পরিষ্কার হয়ে যায় এই টার্সারি ট্রিটমেন্টে। এই টার্সারি ট্রিটমেন্ট থেকে যে জলটা বেরোয় সেটা একেবারেই মানুষ অতি সহজে, সাধারণ মানুষ সেটাকে ব্যবহার করতে পারে নানা কাজে। নতুন জমা কর, সেন্ট্রিফিউজ করবি তোটার মধ্যে নতুন একটা বাক্সে তো। আচ্ছা, এই আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। না আসলে মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হলে আমি বুঝতে পারবো না, তাই জন্য। তো এখন যে প্রযুক্তিগুলো আছে তার মধ্যে প্রাইমারি ট্রিটমেন্টের আগে এখন দেখো আমরা জলে না এখন নানা রকম বর্জ্য ফেলার অভ্যেস করে ফেলেছি। একটা চড়ুই ভাতি করে ছোলার থালা বা থার্মোকলের প্লেট পাশের নদীতে ফেলে দিলাম, বা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি খালের মধ্যে একটা বড় প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ময়লা ছুঁড়ে ফেলে দিলাম। তো সেই কারণে এই যে বড় বড় যে প্লাস্টিকের ব্যাগ বা থার্মোকলের প্লেট, এই ধরনের যে বর্জ্যগুলো আছে এগুলো তো জল দূষণ করছে না, কিন্তু এরা কি করে, এই যে প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ডারি ট্রিটমেন্ট, টার্সারি ট্রিটমেন্ট, এই যে ট্যাঙ্কগুলো আছে, পাম্পগুলো আছে, এগুলোকে চোক করে দেয়, প্লাস্টিকগুলো দিয়ে নষ্ট হয়ে যায়। সেই কারণে আজকাল প্রি ট্রিটমেন্ট করা হয়, জলটাকে ছেঁকে নেওয়া হয়, অনেকে গ্রিপ রিমুভালও বলে। জলটাকে ছেঁকে এই ধরনের যে বড় বড় যে ময়লা যে পদার্থগুলো আছে, প্লাস্টিকের ব্যাগ বলো, প্লাস্টিকের প্যাকেট বলো, বা এই ধরনের যে বড় বড় ময়লাগুলো আছে এগুলোকে সরিয়ে দেওয়া হয়। তারপরে শুরু হয় প্রাইমারি ট্রিটমেন্ট। প্রাইমারি ট্রিটমেন্টে মূলত যেটা করা হয়, এই ফিটকিরি জাতীয় বিভিন্ন ফিটকিরি, চুন, এই জাতীয় কেমিক্যাল দিয়ে প্রাথমিকভাবে যে পার্টিকুলেট ম্যাটার, জলের মধ্যে যে ভাসমান ধূলিকণা, সেগুলোকে সেটেল করিয়ে সরিয়ে দেওয়া হয়। এই চুনবা দিলে আস্তে পরে থিতিয়ে পড়ে, ময়লাটা থিতিয়ে পড়ে, এবং দেখা যাচ্ছে তাতে প্রায় 20 থেকে 30% বিওডি কিন্তু এইটাতেই কমে যায়। এবং তলায় যে নিচে যে এই ট্যাঙ্কের তলায় যেটা থিতিয়ে পড়লো সেটাকে আমরা স্লাজ বলি। এই স্লাজটা পরবর্তীকালে আবার আমরা কাজে লাগাবো। তো এই হলো প্রাইমারি ট্রিটমেন্ট। তারপরে আসছে সেকেন্ডারি ট্রিটমেন্ট। দেখো যেটা বললাম যে এই সেকেন্ডারি ট্রিটমেন্টটা হচ্ছে মূলত বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, যেটার সাহায্যে আমরা বিওডি বা অর্গানিক ম্যাটারটাকে রিমুভাল করছি। এটা সবচেয়ে বেশি সময় সাপেক্ষ, খরচ সাপেক্ষ এবং সবচেয়ে বেশি প্রযুক্তির প্রয়োজন হয়। 90 থেকে 95% জল পরিশোধন কিন্তু বিওডি রিমুভাল এই সেকেন্ডারি ট্রিটমেন্টের দ্বারাই হয়ে যায়। এখানে মূল যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া গ্রো করে, ব্যাকটেরিয়া গজায়, যারা জলের মধ্যে যে ময়লাটা আছে সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে, সহজ ভাষায় বললে পুরো ময়লাটাকে একেবারে মেটাবলাইজ করে ফেলে, খেয়ে হজম করে ফেলে, এবং জলটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। তো এর যে প্রযুক্তিগুলো আছে, অ্যাক্টিভেটেড স্লাজ, ট্রিকলিং ফিল্টার বা এক্সটেন্ডেড এরিয়েশন, তিনটে একসাথে ব্যবহার হয় না, তিনটের মধ্যে যে কোনো একটাকে ব্যবহার করলেই কাজ হয়ে যায়। একটা একটা করে উদাহরণ দিই। অ্যাক্টিভেটেড স্লাজে দেখা যাচ্ছে যে দেখো এটা একটা বড় ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের মধ্যে জলটা একটা দিক দিয়ে ঢুকছে এবং এখানে কতগুলো মিক্সার আসে। এই মিক্সার এই দণ্ডের তলায় কিছু পাখার ব্লেডের মতো লাগানো। এরা কি করছে, জলটাকে কন্টিনিউয়াস মিক্সিং করছে, এবং জলের মধ্যে যে ব্যাকটেরিয়াটা আছে তারা গ্রো করছে, তারা এখানে গজাচ্ছে, এবং গজাচ্ছে কিসের সাহায্যে,
এইখানে যে ময়লা জলটা আসছে এর মধ্যে যে অর্গানিক ম্যাটার, অর্গানিক নাইট্রোজেন এবং অন্যান্য নিউট্রিয়েন্টস গুলো আছে সেটাকে খাদ্য হিসাবে ব্যবহার করে তারা জলটাকে পরিষ্কার করে দেয়। তো কিছুটা স্লাজ থেকে যায়, এটাকে বলা হয় অ্যাক্টিভেটেড স্লাজ। কারণটা হচ্ছে যে এই মিক্সিংটার ফলে প্রচুর পরিমাণে অক্সিজেন ঢুকছে এবং এই স্লাজের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে তারা অক্সিজেনের সাহায্যে এই পরিশোধনটা খুব অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণে তারা জলজ যে দূষণ যেটা আছে, যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোকে তারা সরিয়ে দেয়, তারা সেটাকে কনজিউম করে কমপ্লিটলি সরিয়ে দেয় এবং তলায় এখানে স্লাজ জমা হয়। এই স্লাজটাকে আমরা আবার পুনরায় ব্যবহার করি, কারণ এই স্লাজের মধ্যেই সমস্ত ব্যাকটেরিয়া লুকিয়ে আছে যারা কিনা এই ময়লাটাকে খাবে, তাদের কাছে এই ময়লাটাই খাদ্য। এই স্লাজটাকে আমরা ব্যবহার করি। এরপরে আসছে আমাদের ট্রিকলিং ফিল্টার। এখানে কি হয়, এইরকম একটা বড় গোল ট্যাঙ্ক থাকে, তার নিচে অনেক পাথর রাখা থাকে, নুড়ি পাথর বালি ইত্যাদি রাখা থাকে। জলটা ওপর থেকে এইরকম একটা বুম দিয়ে স্প্রে করা হয়, শাওয়ারের মতো জলটাকে গোল গোল ঘুরিয়ে 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 স্প্রে করা হয়, তাতে এই পাথরগুলোর গায়ে এসে পড়ে এবং এই পাথরের গায়ে নানাবিধ ব্যাকটেরিয়া গজায়। তারা এই ব্যাকটেরিয়াটা যে গজাচ্ছে, জলটা এসে যেই পড়ছে, তারা এই জলের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করে জলটাকে পরিষ্কার করে বার করে দিচ্ছে। আর এক্সটেন্ডেড এরিয়েশন হচ্ছে এইরকম অনেকগুলো প্রোব আছে যার তলায় ব্লেড লাগানো আছে, এটা প্রচন্ড জোরে মিক্সিং করে, একদিক দিয়ে ময়লা জল ঢোকে এবং আস্তে 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 এই মিক্সিং মানে কি, এর মধ্যে জলের মধ্যে বাতাস দেওয়া, অক্সিজেন দেওয়া। জলের মধ্যে যে অক্সিজেনটা আসে সেটার সাহায্যে জলজ যে ব্যাকটেরিয়া গুলো আছে তারা এটাকে গ্রহণ করে জলটাকে পরিশোধন করে বার করে দেয়। তা এই হলো আমাদের মূল সেকেন্ডারি ট্রিটমেন্টের কাহিনী এবং দেখা যাচ্ছে 90 থেকে 95% বিউটি রিমুভাল সেকেন্ডারি ট্রিটমেন্টেই হয়ে যাচ্ছে, ট্রিটমেন্টের শেষে হয়ে যাচ্ছে। তো আমরা জলজ যে বর্জ্য সেটাকে সরালাম, অর্গানিক ম্যাটারটাকে সরালাম, ব্যাকটেরিয়া গুলোকে সরালাম, কিন্তু কিছু জিনিস থেকে যায়। সেটা হচ্ছে যে বাড়তি নিউট্রিয়েন্টস। শুধু তো অর্গানিক ম্যাটার নয়, এর সঙ্গে আছে নাইট্রোজেন, এর সঙ্গে আছে ফসফরাস, এর সঙ্গে আছে আরো নানাবিধ কেমিক্যালস যেগুলো রাসায়নিক বর্জ্য। তো আমরা কি করতে পারি, ফসফরাস আমরা জানি যে অতি সহজে সরানো যায় ক্যালসিয়াম বা আয়রন ফসফেট ফর্মে প্রেসিপিটেট করি। তো আমরা যদি এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা এই ধরনের হাইড্রোক্সাইড কেমিক্যাল দিয়ে দিই, তাহলে এই ক্যালসিয়াম ফসফেট তৈরি হবে। ক্যালসিয়াম ফসফেট জলে গলে না, সেটার নিচে অটোমেটিক্যালি পড়ে যাবে। এছাড়া কি করতে পারি, যে বাড়তি নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেনটাকে আমরা, নাইট্রোজেনের মধ্যে অ্যামোনিয়াটা প্রচন্ড ক্ষতিকারক আমরা জানি। তো আমরা কি করতে পারি, যে অ্যামোনিয়া যদি পিএইচটা খুব হাই করে দেওয়া হয় তাহলে অ্যামোনিয়ামটা জলে আর ঘুরে থাকতে পারে না, সে অ্যামোনিয়া গ্যাস হয়ে বেরিয়ে যায়। তাহলে সেইভাবে আমরা নাইট্রোজেন অ্যামোনিয়াটাকে রিমুভ করতে পারি। অ্যামোনিয়াটাকে ক্লোরিনের সাহায্যে রিমুভ করতে পারি। ক্লোরিন দিলে পরে অ্যামোনিয়াম ক্লোরাইড বা এই ধরনের সল্ট তৈরি হবে, লবণ তৈরি হবে, যেগুলোকে অতি সহজে আমরা সরিয়ে দেব। এবং এছাড়াও আমরা অ্যানামক্স বলে একটা প্রসেস, একটা খুব অত্যাধুনিক প্রযুক্তি যেটা নতুন খুব উঠে আসছে, সেটা হচ্ছে অ্যামোনিয়ামের সঙ্গে নাইট্রাইটের রিয়াকশন হলে নাইট্রোজেন আর জল তৈরি হয়। তো এই নাইট্রোজেনটা গ্যাস হিসাবে বায়ুমণ্ডলে চলে গেলে কোনো অসুবিধা বা ক্ষতি নেই। তো আমরা এই অ্যানামক্স প্রসেসের সাহায্যে এখন অ্যামোনিয়া সরাচ্ছি। তো এটা তো গেল খুব খরচ সাপেক্ষ অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা করতে পারি। আর আরো একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে জলের মধ্যে কিছু উদ্ভিদের ব্যবহার করা, জলজ উদ্ভিদের ব্যবহার করা।
যারা কিনা প্রাকৃতিক উপায়ে স্বাভাবিকভাবে সহজাতভাবে তারা জলের মধ্যে যে বাড়তি নিউট্রিয়েন্টস থাকে যেগুলোর জন্য জল দূষণ হয় সেইগুলোকে কনজিউম করে। তো এরকম সিস্টেমগুলোকে বলা হয় ট্রিটমেন্ট ওয়েটল্যান্ড। ট্রিটমেন্ট মানে তো বুঝতেই পারছো, কোনো জিনিসের পরিশোধন করা বা চিকিৎসা করা, এক্ষেত্রে জলের চিকিৎসা বা জলের পরিশোধন করা। আর ওয়েটল্যান্ড মানে জলাভূমি, অর্থাৎ জলাভূমির সাহায্যে আমরা যদি জল পরিশোধন করি সেটাকে বলা হয় ট্রিটমেন্ট ওয়েটল্যান্ড। একটু ভাবতে অবাক লাগছে হয়তো যে এটা কি বলছে, জলাভূমির মধ্যে পুকুরের মধ্যে কি করে জল পরিশোধন করা যায়। সেই কনটেক্সটে তোমাদের দিচ্ছি একটা উদাহরণ। তার আগে একটু পানীয় জল সম্পর্কে বলে নিই। পানীয় জল পরিশোধন করার ক্ষেত্রে আমাদেরকে ধাপে ধাপে নানা রকমের রাসায়নিক পদার্থে ব্যবহার করতে হয়, যেরকম ক্লোরিন ব্যবহার করা হয়, কেমিক্যাল মিক্সিং করে বিভিন্ন কেমিক্যালকে আমরা প্রেসিপিটেট করে ফেলি, ফ্লোকুলেশন করে, আয়ন এক্সচেঞ্জ করে, এরকম করে ধাপে ধাপে আমরা পানীয় জল, যেটা অপরিশোধিত জল থেকে একেবারে পিওর ড্রিঙ্কিং ওয়াটার আমরা পেতে পারি। তো যেটা বললাম যে ওই জলাভূমির সাহায্যে কি করে জল পরিশোধন করা যায়, আমার গবেষণার জায়গা এটাই ছিল। এই কলকাতার পূর্বাঞ্চলে প্রায় 12,500 হেক্টর এলাকা জুড়ে জলাভূমি আছে, প্রায় 250টা জলাভূমি আছে, এবং এই জলাভূমিতে মাছ চাষ করা হয়। কিন্তু মজার ব্যাপারটা হলো যে এখানে মাছ চাষের জন্য কোনো মাছের খোরাক দেওয়া হয় না, বা মাছ চাষকে যেভাবে প্রথাগতভাবে আমরা মাছ চাষ করতে দেখে এসেছি সেইভাবে হয় না। এইখানে ময়লা জলের সাহায্যে মাছ চাষ করা হয়। কিভাবে করা হয়, এই ট্রিটমেন্ট ওয়েটল্যান্ডের মধ্যে ময়লা জলটা ঢোকানো হয়, কিছুদিন অপেক্ষা করলে সেই জলটা সবুজ হয়ে যায়। সবুজ হওয়ার কারণ হচ্ছে জলজ যে উদ্ভিদ আছে, জলজ যে শৈবাল আছে, তাদের বিপুল পরিমাণে তারা এই ময়লা জলের মধ্যে তারা গজায়। তারা খুব সহজে, জলজ শৈবাল ময়লা জলে খুব ভালো গজায়। তো এরা যখন গজায় তখন এরা অক্সিজেন উৎপাদন করে, সেই অক্সিজেনটা কাজে লাগানো হয়। আমরা জানি যে অর্গ্যানিক ম্যাটার মানে জলের মূল যে ময়লা হওয়ার বা নোংরা হওয়ার কারণ সেটা হলো অর্গ্যানিক ম্যাটার। তো এই জলজ শৈবাল কি করে, অক্সিজেন উৎপাদন করে সেই অক্সিজেনের সাহায্যে যে ময়লা জলটা আছে সেটাকে অক্সিডাইজ করে দেয়। অক্সিডাইজ করলে পরে বিওডি যায়, ডিজলভড অক্সিজেন বেড়ে যায় এবং অটোমেটিক্যালি জলটা পরিশোধন হয়ে যায়। তো সেইটাই ধাপে ধাপে যদি দেখাই, দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা একদিনে হয় না, এটা প্রায় দিন সাতেক সময় লাগে। তো প্রথমে ওই যে পুকুর বা জলাশয়ের কথা বললাম সেটাকে পুরোপুরি এখানকার স্থানীয় মানুষ ময়লা জল দিয়ে ভর্তি করে দেয়। তারপরে তার মধ্যে জলজ শৈবালের গজাতে শুরু করে। এটা হতে 5 থেকে 7 দিন সময় লাগে। আস্তে 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 পুরো পুকুরটা এরকম শৈবালে ঢাকা পড়ে যায়। তাহলে কি হলো, এই কালো জল থেকে আস্তে আস্তে সবুজ হয়ে গেল, এবং সর্বশেষে এই শৈবালগুলোকে জালের সাহায্যে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে জলটা একদম পরিষ্কার হয়ে যায়। এবং যদি ভালো করে দেখো পুকুরের একদম তলাটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে এই ময়লা জল থেকে একেবারে স্বচ্ছ জল। এইরকম পুকুর বোধহয় আমরা দেখতে পাবো না আমাদের আশেপাশে, আমাদের গ্রামে বা শহরে, যেখানে সেই জলাশয়ের যে একদম তলাটা সেটাকে আমি স্বচ্ছ দেখতে পাই। কিন্তু এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে এই কালো জল থেকে আমরা এত স্বচ্ছ জল পাই। তো এটা একটা আন্তর্জাতিকের গুরুত্ব আছে। এটা পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক জল পরিশোধন করার জায়গা, এবং প্রথম যেখানে পৃথিবীতে প্রথম ময়লা জলে মাছ চাষ। ময়লা জল বলতে মানুষের ত্যাগ করা যে বর্জ্য দূষিত ময়লা জলের মধ্যে মাছ চাষ, এইটা এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে হয়। প্রায়
যেটা বললাম 12,500 হেক্টর জলাভূমির মধ্যে 6,500 হচ্ছে জলাভূমি, 6,000 হচ্ছে 6,000 একর কৃষিকাজে ব্যবহার হয়, 32,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয় এবং সেই মাছ কলকাতা সহ বিভিন্ন অঞ্চলে সেই মাছ বিক্রিও হয়। তাহলে দেখো, যেখানে আমরা একদিকে যে মার্কিন প্রযুক্তি দেখলাম, যেখানে হাজার হাজার কোটি কোটি ডলার খরচ করে জল পরিশোধন করা হচ্ছে, উল্টো দিকে আমরা আমাদের দেশের যে প্রযুক্তি দেখলাম, সেখানে এই ময়লা জল থেকে শুধু স্বচ্ছ জল পাচ্ছি এমনটা নয়, সেই জল দিয়ে মাছ চাষ করে বছরে 32,000 মেট্রিক টন মাছ উৎপাদন করছি। কাজেই আমাদের কাছে এই ময়লা জলটা আসলে একটা সম্পদ, যেটাকে গোটা পৃথিবী বর্জন করে, দূষিত বলে, সেটাকে আমরা সম্পদ হিসেবে কাজে লাগাই এবং সেখানে মাছের উৎপাদন করি। ওই যেটা বললাম যে এটার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, বহু পুরস্কার পেয়েছে এবং 2001 সালে এটাকে রামসার সাইট বলে ঘোষণা করা হয়। রামসার সাইট মানে হচ্ছে একটা যে কোনো জলাভূমি যার আন্তর্জাতিক গুরুত্ব এবং তাৎপর্য আছে, তাকে সংরক্ষণ করার জন্য যে আন্তর্জাতিক আইনগুলো আছে সেই আইনগুলো এখানে লাগু এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু স্থানীয় মানুষ বা স্থানীয় সরকার নয় বা দেশের সরকার বা পৃথিবীর মানুষের। এর গুরুত্ব বা তাৎপর্য এতটাই এবং এটা আমাদের পশ্চিমবঙ্গে আছে। এইবারে আমি জলের প্যারামিটার গুলো একটু আলোচনা করি। তো আমরা কি দেখতে পাই? প্রথমে কি বললাম, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। 5 দিন ধরে এই পরীক্ষাটা করতে হয় এবং 5 দিনের শেষে আমরা যে রেজাল্টটা পাই সেটাকে আমরা নথিভুক্ত করে জলের কি হাল হকিকত বা অবস্থা সেটা নির্ধারণ করতে পারি। প্রথম ধাপে আমাদেরকে জলটা কালেক্ট করতে হবে। জলটা যেখানকার আমি জলের পরীক্ষা করতে চাইছি সেইখান থেকে আমি জলের নমুনা সংগ্রহ করব। এই নমুনা সংগ্রহ করতে গিয়ে যে পাত্রটা ব্যবহার করব সেটাকে পরিষ্কার হতে হবে, তার মধ্যে কোনো বাতাস বা এই ধরনের জিনিস থাকলে হবে না এবং পরীক্ষা করার আগে হয় আমি যেখানে জলের নমুনাটা সংগ্রহ করেছি সেইখানেই ল্যাবরেটরিতে কাজ শুরু করলাম, অথবা বরফে করে জলের নমুনাটাকে ল্যাবরেটরিতে নিয়ে এসে সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। প্রথমে কি করতে হবে, জলটাকে আরো তরল করতে হবে একটা সলিউশন দিয়ে। তার মধ্যে কিছু কেমিক্যালস থাকবে, যেরকম ফসফেট বাফার থাকবে, MgSO4 থাকবে, ক্যালসিয়াম ক্লোরাইড থাকবে, FeCl3 থাকবে। এইটাকে বলা হয় ডাইলুশন ওয়াটার। এইটা জলের নমুনা সংগ্রহ করতে যাওয়ার অন্তত 2-3 ঘন্টা আগে একটা বড় পাত্রের মধ্যে এটাকে বানিয়ে এর মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন স্পার্চ করা হবে। 1 থেকে 2 ঘন্টা করা হয়, কিন্তু আমাদের দেশে জলের যা মান তাতে এটা প্রায় 24 ঘন্টা ধরে এরিয়েশন করলে পরে আমার এক্সপেরিমেন্টটা ঠিকঠাক হবে। তারপরে আমরা কি করব, জলের নমুনাটার সঙ্গে এই ডাইলুশন ওয়াটারটাকে মিক্স করব। মিক্স করে কি হবে, একটা ডাইলুটেড স্যাম্পল তৈরি হবে। কতটা তরল করব সেটা ডিপেন্ড করবে কতটা জলটা ময়লা। যদি খুব ময়লা হয় তাহলে 1 থেকে 5% সুয়েজ, অর্থাৎ মানুষের ত্যাগ করা যে বর্জ্য পদার্থ সেটা যে ময়লা জলটা আসছে সেটাকে 1% ডাইলুট, মানে 1% ডাইলুশন করলেই হবে। একটু পরিষ্কার যদি হয় সেটা 25 থেকে 100% ডাইলুশন করলেও হবে। 1 থেকে 5% মানে হচ্ছে বাকি জলটা থাকবে হচ্ছে ডাইলুশন ওয়াটার, অর্থাৎ 1 থেকে 5% সুয়েজ, 95% ডাইলুশন ওয়াটার। এরপরে এগুলোকে আমরা বিশেষ ধরনের বিওডি বটল হয়, সেই বটলের মধ্যে আমরা নিয়ে 30-300 ml আমরা নিয়ে এটাকে এয়ারটাইট করে দেবো এবং সেটা করার আগে এর অক্সিজেনটা আমরা মেপে নেব। তাহলে আমরা মেপে নিলাম যে জলের মধ্যে অক্সিজেন কত আছে। যদি অক্সিজেন না থাকে, যেরকম প্রচন্ড ময়লা জলে অক্সিজেন থাকে না, সেই কারণে আমরা ডাইলুশন ওয়াটার নিই। ডাইলুশন ওয়াটার নিয়ে এটাকে ডাইলুট করব। তারপরে নেক্সট আগামী 5 দিন আমরা অপেক্ষা করব। এটাকে ইনকিউবেটর বলে। ইনকিউবেটরের মধ্যে জলটাকে ঢুকিয়ে আমরা 5 দিন অপেক্ষা করব 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে।
5 দিন এটাকে রেখে দেবো একদম অন্ধকারের মধ্যে। তাতে করে কি হবে, যে সমস্ত দূষণ করার যে সমস্ত জীবাণুগুলো আছে তারা এই 5 দিন ধরে গজাবে, তারা নানা রকম কাজকর্ম করবে এবং মূল যে কাজটা করবে সেটা হচ্ছে অক্সিজেন কমাবে। তো অক্সিজেন কমে গেলে পরে আমরা 5 দিন পরে কতটা কমলো সেটা মেজার করব এবং ফর্মুলাটা হচ্ছে যে কতটা অক্সিজেন ছিল এবং কতটা অক্সিজেন তার থেকে পড়ে রইল, তারপরে হচ্ছে কতটা আমি তাকে তরল করেছিলাম এবং ফাইনালি আমি কতটা ভলিউম নিয়েছিলাম। এইটা হলো বিওডির ফর্মুলা এবং বিওডি আমরা দেখব কত আসছে। তো ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বলছে যে 100-র ওপর যদি বিওডি হয় তাহলে সেই জলটা ব্যবহার করার যোগ্য নয়। সেই জলটা এতটাই দূষিত হয়ে গেছে যে সেটা মানুষের কোনো কাজে আর হয়তো লাগবে না এবং এটাকে পরিশোধন করিয়ে ইমিডিয়েটলি এটাকে বর্জন করা উচিত। তারপরে আসছে ডিজলভড অক্সিজেন। দেখো জলজ উদ্ভিদ কোনোটাই বাঁচতে পারবে না জলে অক্সিজেন না থাকলে পরে। তো আমরা কি করি, এখানেও সিমিলার টাইপ অফ একটা কাজ করি অক্সিজেনটা মাপার জন্য। আগে বিওডিটায় আমি একটা প্রোবের কথা দেখিয়েছিলাম। এই প্রোব অতি সহজে পাওয়া যায়, পিএইচ দণ্ডের মতোই একটা দণ্ড থাকে, সঙ্গে একটা মিটার থাকে পিএইচ মিটারের মতো, সেই মিটারে কতটা অক্সিজেন আছে বলে দেয়। এই আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার একদম। তো ওটা তো ওই জল মাপার মানে অক্সিজেন মাপার যে যন্ত্রটা আছে সেটার সাহায্যে করা। এগুলোকে বলা হয় ডিও প্রোব অর্থাৎ ডিজলভড অক্সিজেন মাপার যন্ত্র। কিন্তু রাসায়নিক উপায়ে ওটা মাপা যায়, যেটা হয়তো বেশি অ্যাকিউরেট আমি বলবো। সেটা হচ্ছে যে প্রথমে দুটো কেমিক্যাল দিতে হয়, একটা হচ্ছে ম্যাঙ্গানাস সালফেট MnSO4 এবং তারপরে দিতে হয় অ্যালকালি আয়োডাইড অ্যাজাইড সলিউশন। এটা সোডিয়াম অ্যাজাইড বা অ্যালকালি অ্যাজাইড যেটা বললাম সেটা দিতে হয়। এই দুটো অ্যাড করলে পরে জলটা সঙ্গে সঙ্গে হলুদ রং হয়ে যাবে যদি জলের মধ্যে অক্সিজেন থাকে। যদি জলের মধ্যে অক্সিজেন না থাকে তাহলে রংটা একদম সাদা হয়ে যাবে। তো ভোল্টেজ কম আছে, তো আমরা কি করে থাকি, আমরা এই এই লাইটটা অফ করে দিই। আমরা কি করে থাকি, আমরা দুটো কেমিক্যাল দিলে পরে সঙ্গে সঙ্গে এটা হলদে রং আসবে। যদি অক্সিজেন না থাকে তাহলে এটা সাদা রং আসবে। যদি সাদা আসে তাহলে আর ফার্দার টেস্ট করার দরকার নেই, সাদা রংটা দেখেই বুঝে যাবো যে এটা অক্সিজেন নেই। তাও অনেকে করে দেখে এবং নিয়ম বলছে করা উচিত। এনিওয়ে, তারপরে আমরা এর মধ্যে সালফিউরিক অ্যাসিড দিই। সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে, এই যে হলুদ প্রেসিপিটেটটা হলো এটা আস্তে আস্তে গুলে যায় জলের মধ্যে। তারপরে এর মধ্যে একটা টাইট্রেশন করতে হয়। টাইট্রেশনটা করা হচ্ছে সোডিয়াম সালফাইড দিয়ে। ইন্ডিকেটর দেওয়া হয় হচ্ছে স্টার্চ আয়োডাইড ইন্ডিকেটর এবং জলের রংটা ভায়োলেট, গভীর প্রগাঢ় ভায়োলেট, নীল কালচে ভায়োলেট থেকে ওটা আস্তে আস্তে সাদা হয়ে যায়। এই হলো অক্সিজেন মাপার উপায়। এবার কোলিফর্ম মাপবো কি করে? কোলিফর্ম মাপাটা এর মধ্যে সবচেয়ে বলতে পারো কষ্টের কাজ এবং সময় সাপেক্ষ কাজ। তো বিশেষ আমরা যখন ব্যাকটেরিয়াকে ল্যাবরেটরির মধ্যে গজাই তখন আমরা কিছু মিডিয়া ব্যবহার করি যার মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করে এবং সেই এগুলোকে বলা হয় কালচার টিউব, যার মধ্যে ব্যাকটেরিয়াকে গ্রো করা হচ্ছে বা মাইক্রোবায়োলজির ভাষায় বলা হয় কালচার করা হচ্ছে। এবং তার মধ্যে এরকম ছোট ছোট টিউব উল্টে রাখা হয়। যেটা বলেছিলাম যে গ্যাস ফর্মেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া। তো যদি গ্যাস ফর্মেশন হয় তাহলে পরে আমরা ধরে নেব যে হ্যাঁ কাজটা আমাদের ঠিকঠাকই হচ্ছে। তো আমরা জলটাকে প্রথমে ডাইলিউট করি। 3টে ডাইলিউশন এখানে আমরা দেখিয়েছি। একটা হচ্ছে আনডাইলিউটেড, তারপর 10⁻⁻⁻1, তারপর 10⁻⁻2। তাহলে
10 ml কে 10 টাইমস ডাইলিউট করলে হবে হচ্ছে 1 ml, আর 1 ml কে 10 টাইমস ডাইলিউট করলে হবে হচ্ছে 0.1 ml। তাহলে 10 to the power of 0, 10 to the power of -1, 10 to the power of -2, তিনটে ডাইলুশন করলাম। প্রত্যেকটা ডাইলুশনে আমরা 5টা করে টিউব নেব। 5টা করে টিউব নিয়ে আমরা প্রথমে দেখব যে এর মধ্যে 24 ঘন্টা পরে বা 48 ঘন্টা পরে এর মধ্যে গ্রোথ হয়েছে কিনা এবং এর মধ্যে গ্যাস ফর্মেশন হয়েছে কিনা। এই লাইটটা অফ করে এখন সব মেশিন বন্ধ হয়ে যাচ্ছে। তো এটাকে বলা হয় প্রিজাম্পটিভ বা প্রাথমিক যে পরীক্ষা। তারপরে আমরা এটাকে একটা বিশেষ মিডিয়ায় ট্রান্সফার করি, যেটাকে বলে ব্রিলিয়ান্ট গ্রিন ল্যাকটোজ ব্রথ। এর মধ্যে যদি আবার গ্যাস ফর্মেশন হয় তাহলে পরে আমি কনফার্ম হয়ে যাব যে না এটা কোলিফর্ম। এবং ফাইনালি এন্ডো অ্যাগার বা ইএমবি ইওসিন মিথিলিন ব্লু অ্যাগার প্লেট, এইগুলো লিকুইড মিডিয়া, এটাকে বলা হয় সলিড মিডিয়া। ইওসিন মিথিলিন ব্লু অ্যাগার প্লেটের মধ্যে যদি এটাকে গ্রো করা হয় আর যদি এটা কোলিফর্ম হয়ে থাকে তাহলে পরে এর মধ্যে একটা মেটালিক শিন, অর্থাৎ এটা চকচক করবে, ব্যাকটেরিয়াগুলো লোহার মতো বা কোনো ধাতুর মতো চকচক করবে। তাহলে এটা হলে গেল কমপ্লিট, মানে কাজটা সমাপ্তি হলো, প্রাথমিক হলো, কনফার্মেশন হলো, কমপ্লিট হলো। এছাড়া কিছু হয় ডিফাইন সাবস্ট্রেট টেস্ট, যেগুলো হচ্ছে বিশেষ ধরনের কোনো মিডিয়া ব্যবহার করে আমরা করি। ওএনপিজি বা এমইউজি এই ধরনের মিডিয়া, এর মধ্যে গ্রো করলে পরে রং যদি হলুদ হয় তাহলে কোলিফর্ম আছে, যদি হলুদ না হয় তাহলে সেই জলটা পরিষ্কার আছে। তো এই কটা টিউবে গ্রোথ এলো, এই ধরে এখানে 5টা টিউবের মধ্যে কটা টিউবে গ্রোথ এলো, এই 5টা টিউবের মধ্যে কটা টিউবে গ্রোথ এলো, এই 5টা টিউবে কটা টিউবের মধ্যে গ্রোথ এলো, এইগুলোর থেকে আমরা একটা হিসেব করি। হিসেব করে একটা ফর্মুলা দিয়ে বলে দিতে পারি যে কতগুলো কোলিফর্ম ব্যাকটেরিয়া আছে। এটাকে বলা হয় মোস্ট প্রবাবল নাম্বার। মোস্ট প্রবাবল নাম্বার অর্থাৎ এই এতগুলো ব্যাকটেরিয়া, কোলিফর্ম ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা আছে। এই সংখ্যাটা যত বেশি হবে জলের দূষণের মাত্রা তত সাংঘাতিক বেশি হবে। তো এই ফর্মুলাটা বুঝতেই পারছো খুবই কঠিন। সেই ফর্মুলা থেকে আমেরিকান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, মার্কিন সরকারের যে সরকারি যে জল পরীক্ষা করার যে সংস্থা, সরকারি সংস্থা কেন্দ্র, তারা একটা ওই ফর্মুলা দিয়ে একটা চার্ট বানিয়ে দিয়েছে আমাদেরকে। তো এইখানে এই যে টিউবগুলো আছে 3টে কম্বিনেশন আছে, একটা 10 to the power of 0, 10 to the power of -1, 10 to the power of -2। কোনো টিউবে যদি গ্রোথ না আসে তাহলে এমপিএন ইন্ডেক্স মানে মোস্ট প্রবাবল নাম্বার হলো 1.8 এর চেয়ে কম। যদি একটাই আসে তাহলে 1.8, যদি 010 হয় তাহলে 1.8। এইরকম করে করে আমরা কতগুলো টিউবে গ্রোথ এসেছিল সেটাকে নোট ডাউন করে আমরা এরকম একটা চার্ট থেকে বলে দিতে পারি যে কতটা জলের মধ্যে কতটা কোলিফর্ম আছে। তা যদি 1.8 এর কম বা 1.8 হয় তাহলে পরে সেই জলটা হলো আদর্শ পানীয় জল, একেবারে পরিশোধিত জল। এই জল খেলে পরে কোনো রকম পেটের সমস্যা, আন্ত্রিক রোগ ব্যাধি জ্বালা কিচ্ছু হবে না, একেবারে পিওর জল। আচ্ছা, যদি এটা 10-এর মধ্যে হয় তাহলে পরে এই জলটাকে আমরা কনজিউম করতে পারি, আমাদের বিশেষ রোগ ব্যাধি হবে না। একেবারে হবে না সেটা গ্যারান্টি সহকারে বলা যাচ্ছে না, কিন্তু হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে যদি এমপিএন ভ্যালু 10-এর নিচে আসে। যদি সেটা 10 থেকে 100-র মধ্যে হয় তাহলে পরে সেই জলটা আমাদের পান করা উচিত নয়, সেই জলটা আমরা ব্যবহার করতে পারি আমাদের ঘরোয়া কাজের জন্য বা আমাদের কোনো নিত্য প্রয়োজনের জন্য এই জলটাকে আমরা ব্যবহার করতে পারি। ধরো রান্না বান্না করা, বাসন মাজা, এই ধরনের কাজে আমরা এই জলটাকে ব্যবহার করতে পারি যদি সেটা 100-র মধ্যে হয়। 100 থেকে 1000-এর মধ্যে যদি হয়
তাহলে পরে সেটা দিয়ে আমরা ঘরোয়া অন্যান্য কাজ, ধরো বাগানের কাজ বলতে পারো, ঘর পরিষ্কার করা বলতে পারো, ঘর মোছার কাজ বলতে পারো, কাপড় কাচার কাজ বলতে পারো, এই ধরনের কাজ যদি আমায় করতে হয় তাহলে সেই কাজটা আমরা এই এমপিএন ভ্যালু যদি 100 থেকে 1000-এর মধ্যে হয় ব্যবহার করতে পারবো। আর যদি এটার এমপিএন ভ্যালু 1600-র বেশি হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় আনফিট ফর হিউম্যান ইউজ অ্যান্ড হিউম্যান কন্ট্যাক্ট। এই জলটা আমাদের ধরাই উচিত নয়। জলটা এতটাই নোংরা, এতটাই দূষিত যে এই জলটা মানুষের ধরাই উচিত নয়। তো এই যে জল দূষণের কথা বলছিলাম, এই ধরো যমুনা নদী বা গত বছর কুম্ভ মেলার সময় জলটাকে বারবার করে টেস্ট করা হচ্ছিল, এই সংখ্যাটা কিন্তু কিছু কিছু জায়গায় কয়েক লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। অর্থাৎ সেই জলটা কিন্তু কোনোভাবেই হিউম্যান কন্ট্যাক্টই আসা উচিত নয়। যে পচা খালের জল যেগুলো থাকে সেগুলো হচ্ছে 1600-র উপর থাকে। তো এই ছিল আমার আজকের আলোচনা। আমি সবসময় আমার বক্তব্য শেষ করি ম্যাডাম কিউরির একটা উক্তি দিয়ে। তোমরা জানো উনি একজন বিরাট বড় পদার্থবিজ্ঞানী ছিলেন, যিনি 2বার নোবেল প্রাইজ পেয়েছিলেন। বেঁচে থাকলে তৃতীয়টাও হয়ে যেত, তো যাই হোক সেটার মধ্যে যাচ্ছি না। তো উনি বলেছিলেন, উনি খুব দুঃসাহসী মহিলা ছিলেন, তাই উনি বলেছিলেন যে জীবনে কোনো কিছুকে ভয় পেতে নেই, বুঝতে হয়। তো এই সময়কালটা হলো বোঝার, যাতে আমাদের মধ্যে ভয়টা কমে যায়। তো এই ছিল আমার বক্তব্য। আরো কি কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। আমার কথা? হ্যাঁ, হ্যাঁ স্যার, একদম আচ্ছা বেশ। ধন্যবাদ অনির্বাণ স্যার, এত সুন্দর হ্যাঁ, একটা আলোচনা আমি বলবো না, বিশেষ করে আসার কথা যেটা শুনলাম, যে আমাদের দেশে যে হারে নদী পুকুর মানে দূষিত হচ্ছে, তা একদম কিন্তু চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তা আমরা তো যেটা দেখলাম যে বিদেশের মতো তো সেই রকম ফ্যাসিলিটি নেই আমাদের দেশে, আমরা তো সেইভাবে যন্ত্রপাতি দিয়ে সেই জলকে আর পরিশোধিত করতে পারবো না। কিন্তু আপনার যা হ্যাঁ, রিসার্চ দেখলাম তা অত্যন্ত কিন্তু সুন্দর, একদম অল্প খরচে। হ্যাঁ, এটা কিন্তু আমরা করতে পারবো। এটা খুবই একটা আশার কথা শুনতে আর কি। মানে ভালো লাগলো। আমার মনে হয় যে আপনার যে রিসার্চ মানে অদূর ভবিষ্যতে খুব অ্যাপ্লিকেবল হতে চলেছে। অত্যন্ত সুন্দর একটা রিসার্চ আমার কাছে লাগলো কিন্তু। হ্যাঁ, তো যাই হোক। ভবিষ্যতে না, এটা গোটা পৃথিবীর তাবড় তাবড় বিজ্ঞানীরা এসে এই ইস্ট আচ্ছা, কলকাতা ওয়েটল্যান্ড নিয়ে গবেষণা করে যে এখানে কি ঘটছে। এবং এটা কলকাতা শহরে, কিন্তু কলকাতা শহর ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম শহর, হুম আহ, হুম, জনসংখ্যার ঘনত্বে এশিয়ায় 2 নম্বরে, কিন্তু হ্যাঁ, কলকাতার কোনো জল পরিশোধনা কেন্দ্র নেই, বড় জল পরিশোধনা কেন্দ্র নেই, মানে বর্জ্য জল পুরোটাই হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে। এবং আচ্ছা, কলকাতায় প্রায় এই যে 2 কোটি 2.5 কোটি মানুষ প্রতিদিন যে ময়লা জল উৎপাদন হচ্ছে, হ্যাঁ, কলকাতা কর্পোরেশনের হিসাব প্রায় 400 মিলিয়ন গ্যালন দৈনন্দিন। সেটা কিন্তু আমরা কোনো রকম প্রযুক্তি প্লান্ট খরচ ছাড়া জলটাকে পরিশোধন করি এবং সেই জলে মাছ চাষও করি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ বলুন। হ্যাঁ, আর একটা অন্যরকম একটা প্রশ্ন ছিল, আপনার কি একটা ক্লিপ দেখেছিলাম, আপনি কি দাদাগিরিতে একবার গিয়েছিলেন? ওই না না না, আমি এসব করি না, এই মানে সর্বনাশ। ওয়েস্ট ওয়াটার নিয়েও তিনি ওই ভদ্রলোক খুব কাজ করছিলেন, দেখছিলাম, ভালো আচ্ছা লেগেছিল। আচ্ছা, না না, ওই হ্যাঁ করে থাকতে পারেন, কি হয়তো গিয়েছেন, আমি কখনো যাইনি। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ, ধন্যবাদ অনেক আপনাকে। আর আপনাকেও ধন্যবাদ। আপনারা খুব ভালো একটা ওয়ার্কশপ করছেন আমাদের সাথে, আমার খুব এটা ভালো লাগছে। কালকে তো চন্দ্রা ম্যাম যাবেন, অরবিন্দ বাবু হ্যাঁ যাবেন। হ্যাঁ, আপনি আসছেন কি কালকে? আমার কালকে থেকে কতগুলো পরীক্ষা নেওয়ার আছে আমার বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, তো সেমেস্টারের শেষে যে পরীক্ষাগুলো হয় তাতে আমি এক্সামিনার, আমাকে থাকতে হবে। আপনি আসলে ভালো লাগতো আর কি, দুজনে একসঙ্গে। আমি যাব, একদিনকে সময় করে যাব, চেষ্টা করব যাওয়ার। ঠিক আছে স্যার। যাই হোক, ছাত্রছাত্রীরা যদি কোনো প্রশ্ন থাকে স্যারকে করতে পারো। হ্যাঁ? আর তোমরা একবার ভিডিওটা অন করো, আমাদের একটা ছবি তুলে রাখতে হবে, ফর্মালিটি আছে। আমাকেও কি ভিডিও অন করতে হবে? হ্যাঁ, একবার করে নিলে হলো, জাস্ট একটা ছবি তোলার জন্য। আমার ক্যামেরা চালু হয়েছে? না স্যার। এই ক্যামেরা চালু করলাম, হ্যাঁ এবারে হয়েছে। আচ্ছা, আমিও করি অন করে। কয়েক
মার্কিং করো একটু, তাহলে ছবিটা একটু নিলে তারা। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, আমি ছাড়ছি। তাহলে শেষ করছি স্যার। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আসানুল তাহলে লেফট করে দিচ্ছি। হ্যাঁ একদম। ঠিক আছে আসানুল, তাহলে হুম হুম হুম, মিটিং ক্লোজ করে দিলাম। ঠিক আছে, ক্লোজ করে দাও। সবাইকে থ্যাংক ইউ।